আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে কম্পিউটার প্রবলেম অ্যান্ড কম্পিউটার প্রবলেম অ্যান্ড ট্রাবল শুটিং, অ্যাকচুয়ালি কম্পিউটার ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং লাস্ট ক্লাসে আমাদের ছিল এক্সেল, এবং এক্সেলের উপর একটা ছোট একটা কাজ দিছিলাম মনে হয় না? আচ্ছা, ওইটা আমি পরে ডিসকাস করব। সাপোর্টে এটা কাজটা দেখায়। যে অ্যাসাইনমেন্টটা ছিল এক্সেলের উপর, মনে হয় একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওইটা সাপোর্টে দেখায়। তাহলে কম্পিউটার ট্রাবল শুটিং, ট্রাবল শুটিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা পার্সোনাল কম্পিউটার জন্য, আবার অফিস কম্পিউটার জন্য। অফিস কম্পিউটার জন্য অত ডিপ ট্রাবল শুটিং লাগে না, কারণ অফিস কম্পিউটার মেনটেন করার জন্য হেল্প ডেস্ক আছে। যে কোনো প্রবলেমের জন্য হেল্প ডেস্ককে কল দিলে হেল্প ডেস্ক হেল্প করে। কিন্তু অফিস আপনার কাছ থেকে একটা অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড একটা একটা ফান্ডামেন্টাল একটা নলেজ এক্সপেক্ট করে। একদম অফিসকে একদম সিলি, হেল্প ডেস্ককে কোনো একটা সিলি প্রবলেমের জন্য কল দেয়া ঠিক না। কল দিলে ওরা কিছু বলে না, কিন্তু এটা কল দেওয়া উচিত না। হ্যাঁ, ধরেন যেগুলি নাকি আপনি নিজেই করতে পারেন, ওগুলি অন্যদেরকে দেওয়ার দরকার নেই। মানে হেল্প ডেস্ককে কল করার দরকার নেই আপনার অফিস কম্পিউটার জন্য। আর বাসার কম্পিউটার জন্য, যেটা নাকি আপনার পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ হোক কিংবা ল্যাপটপ হোক। ওয়েট ওয়েট, সরি। বাসার কম্পিউটার জন্য অথবা যে কম্পিউটার আপনি ইউজ করেন, পার্সোনাল কম্পিউটারের প্রবলেমগুলি ট্রাবল শুটিংগুলি নিজের করাই বেটার। হ্যাঁ, কারণ এটার মধ্যে অনেক সময় আপনার পার্সোনাল ইমেল থাকে, ব্যাংকের ইনফরমেশন থাকে ব্রাউজারের মধ্যে। তো এটা এটা কোনো ইয়াতে কি বলে, রিপেয়ার শপে পাঠানো ঠিক না। নিজেরটা নিজেই করাটা বেটার। এইখানে যেই টপিকগুলি আছে, এই টপিকগুলি অলমোস্ট আমি বলবো মোর দেন 80%, 90% প্রবলেম কভার করে ফেলবে। হুম। খুবই ইম্পর্টেন্ট কিছু ইয়ে আছে, পয়েন্ট আছে এখানে। আমরা একটা একটা করে সবগুলি পয়েন্টই এখানে ডিসকাস করব। প্রথমে যেটা আসে, এটা আপনি যখন কম্পিউটার কিনেন তখন একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে। অফিসের কম্পিউটার যখন আপনারা ইউজ করবেন, তখন অফিস অটোমেটিক একটা তাদের তাদের সাবস্ক্রাইব করা সফটওয়্যার। আমি কি শেয়ার করতেছি? এইটা দেখতেছেন আপনারা, তাই না? এটা ট্রাবল শুটিং দেখতেছেন এটা? জি ভাই, দেখা যাচ্ছে। কম্পিউটার ট্রাবল শুটিং, ওকে। অফিসের কম্পিউটারে ওরা ওরা সফটওয়্যার ইনস্টল করেই দেয়। তারপরেও অফিসের কম্পিউটার কখনো বন্ধ করতে হয় না, বাসায় নিয়ে আসলেও কখনো বন্ধ করতে পারবেন না। হয়তো স্লিপ মোডে রাখতে পারবেন, কিন্তু শাট ডাউন করতে পারবেন না। আর অফিস অন প্রেমিসিসে যখন কাজ করবেন, যদি কাজ করেন, তখন তারপরেও ওইখানে স্লিপ মোডে ছাড়া অন্য কোনো মোডে রাখা যায় না, শাট ডাউন করতে পারবেন না। কারণ ওরা অফ পিক আওয়ারে, মানে অফিস টাইমের পরে যে আওয়ারটা থাকে, এই অফ পিক আওয়ারে ওরা ট্রাবল শুটিং এর কাজ করে, মেনটেনেন্সের কাজ করে হেল্প ডেস্কের লোকেরা। তো এই কারণে অফিস কম্পিউটার কখনো বন্ধ শাটডাউন করতে পারবেন না, বাসায় করলেও পারবেন না। তো ওরা অ্যান্টিভাইরাস গুলি আপডেট করে, তারপর অন্যান্য ফিক্স গুলি আপডেট করে অনলাইনে, তাদের অফিসের কম্পিউটার গুলি যেটা যেখানে আছে, অফিসের কম্পিউটার এবং অফিসের অফিস প্রেমিসিসের মধ্যে যে কম্পিউটারগুলি আছে, এবং যারা রিমোট ইউজার, হোম ইউজ হোম ওয়ার্কার, তাদের কম্পিউটার ওরা এই আপডেটগুলি অটোমেটিক করে স্কেজুল অনুযায়ী। কিন্তু পার্সোনাল কম্পিউটারে যখন আপনি কম্পিউটার কিনেন, তখন কম্পিউটার সবগুলি থেকে আপনাকে একটা অ্যান্টিভাইরাস কেনার জন্য একটু ইয়া করে,
একটু অনেকটা চাপাচাপি করে। 90 ভাইরাস না নিলে তোমার অনেক সমস্যা হয়ে যাবে এরকম। একসময় উইন্ডোজ 98 এক্সপি এগুলি খুব ইয়া ছিল, মানে উইক ছিল। কিন্তু এখন উইন্ডোজ 10 11 এইটার মধ্যে একটা অ্যান্টিভাইরাস আছে অলরেডি ওদের মাইক্রোসফটের। মানে মাইক্রোসফটের, আমি যদি টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজার, তাহলে দেখতে পারবো উইন্ডোজ ডিফেন্ডার। এইখানের চেয়ে এইখানের থেকে আরো ইজি দেখা যাবে উইন্ডোজ ডিফেন্ডারে। মাইক্রোসফট ডিফেন্ডার এটা সবসময় বাই ডিফল্ট উইন্ডোজ 10 এবং 11-এর সাথে অটোমেটিক আসে। এটা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, মাইক্রোসফট ডিফেন্ডার। এটা আমাদের ইনস্টল করতে হয় না, এবং এটাকে আনইনস্টল করারও কোনো ওয়ে নাই। এটা আনইনস্টল করতে দিবে না আপনাকে। জোর করে আনইনস্টল করতে পারেন, কিন্তু এটা কম্পিউটারের জন্য আরো ক্ষতি হবে। এটা থাকলে, উইন্ডোজ ডিফেন্ডার থাকলে অন্য কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দরকার নাই। নর্টন, ম্যাকাফি এগুলি নিজেই এক একটা ভাইরাস। হ্যাঁ, এরকম অনেক ক্লেম আছে, আমি একদম 100% শিওর না। ওরা এই এদের এই নর্টন, এই ম্যাকাফি এগুলির বিজনেস বাড়ানোর জন্য অনেক সময় নিজেরাও এরকম ম্যানিপুলেট করতে পারে এরকম একটা অনেকেই বলে, আমি জানি না 100%। তবে অন্য কোনো অ্যান্টিভাইরাস যদি ইউজ করেন, তাহলে কম্পিউটারকে স্লো করে দিবে সব কাজে, কারণ সে আননেসেসারি আপনার আপনার প্রতিটা ফাইলকে সে স্ক্যান করবে, ডাউনলোড করা ফাইল, ইয়া করা ফাইল এরকম। হ্যাঁ, কিছু কাজ করে ভালো, বাট আপনার কম্পিউটারে স্লো করে দিবে। উইন্ডোজ 10 11-এ আলাদাভাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেনার দরকার নাই। আর যদি আপনি উইন্ডোজ ডিফেন্ডারের বাইরেও আরো কিছু অ্যান্টিভাইরাস চান, তাহলে বেস্ট একটা অ্যান্টিভাইরাস, আমরা সবসময় এটা ইউজ করি, ম্যালওয়্যার বাইটস। এটা ইউজ করতে পারেন। কিন্তু ম্যালওয়্যার বাইটস ইয়া করার সময় যখন নাকি ব্রাউজ করবেন, তখন উল্টাপাল্টা ম্যালওয়্যার বাইটস কিন্তু আছে অনেক। একদম অফিসিয়াল যে ম্যালওয়্যার বাইটস এর ইয়া, যখন নাকি আপনি সার্চ করবেন ম্যালওয়্যার বাইটস, তখন দেখবেন ম্যালওয়্যার বাইটস নামে অনেক, এই যে স্পন্সর করা একটা লিস্ট চলে আসছে এখানে। এখন প্রথমটাই যে আমি ক্লিক করি, মেলর বাইটস, এখানে নাম নাই যদিও। ধরেন এটা আছে স্পন্সর, যদিও মেলর বাইটস এইটা গুগলের সাথে মানিটারি একটা ইয়া ডিল করে এটাকে স্পন্সর করছে, হয়তো এটার জন্য টাকা দিছে। যদি সে এরকম ইয়া না দিয়ে থাকে গুগলের সাথে, কারণ মেলর বাইটস কোম্পানি হয়তো এই অ্যানালিসিস করছে যে অনেক কাস্টমার তাদের তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য ম্যালওয়্যার বাইটস টাইপ করলে অন্য লোকেরা, যে ফ্রড কোম্পানিগুলি, এগুলির ইয়াটা চলে আসে সামনে। যেমন যেমন ম্যালওয়্যার বাইটস, এই যে সিনেট, ম্যালওয়্যার বাইটস ফর উইন্ডোজ, এটা যদি সে স্পন্সর দিয়ে উপরে না আনতো, তাহলে সিনেট একটা দেখা যেত। সিনেট একটা সফটওয়্যার বিক্রি কোম্পানি। এটা মানে খারাপের মধ্যে ভালো। আহ, এইটার খারাপ সাইডটা হচ্ছে, এর মাধ্যমে যদি ম্যালওয়্যার বাইটস ইউজ করি, তাহলে সে অ্যাড অন কিছু সফটওয়্যার আমার কম্পিউটারে দিয়ে দিবে। আপনি বলবেন না আমি তো মেলওয়্যার বাইটস ইনস্টল করছি, পরে দেখবেন যে আরো দুই তিনটা সফটওয়্যার, এডিশনাল সফটওয়্যার ইয়ে হয়ে গেছে। ধরেন ছবি কিভাবে এডিট করে, তারপরে একটা ভিডিও রেকর্ডার কিভাবে, আহ, নতুন একটা ভিডিও রেকর্ডার, অথবা একটা ব্রাউজার, অথবা একটা এমন একটা ইউটিলিটি। এখন এইগুলি সম্পর্কে তো আমরা জানি না। এইগুলি কি ট্রোজান? ট্রোজান বলতে ভালো ফেসে ঢুকবে, কিন্তু আসলে খারাপ জিনিস করতেছে। আপনার হয়তো পাসওয়ার্ড গুলি নিয়ে নিতেছে সে, এরকম। এটাকে বলে ট্রোজান। ওই যে ট্রোজান হর্স যেরকম। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে মেলার বাইটস ফর মোবাইল, এটা app.apple.com। এটা এটা অথেন্টিসিটি কিরকম, এর পিসি ম্যাগাজিন থেকে মেলার বাইটস ফ্রি, অ্যামাজন থেকে এটা মেলার বাইটস। মানে আমরা শিওর না যে এই মেলার বাইটস কি অরিজিনাল মেলার বাইটস কিনা। তো এরকম অনেক ভাবে
অনেকভাবে কাস্টমারকে প্রবলেমে ফেলে। তো কয়েকটা ওয়েতে আমি আমরা বলতে পারি যে এটা একদম অথেন্টিক একটা লিংক। যেমন যখন নাকি কোনো একটা ইয়ার নাম দিবেন, আপনি কোনো একটা সার্চ টপিকের নাম দিবেন, তখন এই পাশে সার্চ টপিকের উপর ওদের তৈরি করা একটা ব্রোশিউর চলে আসবে। ওইটার মধ্যে থাকবে উইকিপিডিয়ার লিংক, তারপর কবে এটা তৈরি হয়েছে, কোম্পানি সাইজ কত, রেভিনিউ কত, এরকম একটা লিংক আসে। এটা একটা ওয়ে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তাদের লগোটা আমি বুঝতে পারলাম যে এইটা হচ্ছে তাদের লগো। তারপর দেখেন এখানে যদি এটা না থাকতো, এটা থাকাতে সুবিধা হয়েছে, কিন্তু ধরেন এটা নাই। এখন আমি প্রথমটাই দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হান্টার্স, এটা তো ম্যালওয়্যার বাইটস এর কোনো নাম নিয়ে আসা নাই। আর ম্যালওয়্যার বাইটস ডট মানে ডট কম এর আগে ম্যালওয়্যার বাইটস কথাটা লেখা নাই। যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো এখানে এই লেখাটা, এটা যদি এরকম থাকতো, ইউআরএলটা যেটা এইখানে, এই যে এই ইউআরএলটা, এটা যদি এরকম থাকতো www.malwarebytes.honest.com, তাহলে কি এখানে ক্লিক করতেন? হ্যাঁ, এখানে দেখতেছি ম্যালওয়্যার বাইটস একদম স্পেলিং সহ, মানে একদম কারেক্ট স্পেলিং সহ আছে। তাহলে এই এই ইয়াতে কি আমি কি করতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে না। আমি বলছি ডট কম এর আগে যেটা, এইটা, এই শব্দটা তো ম্যালওয়্যার বাইটস না। তার মানে এরকম ডোমেনের মধ্যে যে কেউ, যে কোনো কোম্পানির নাম আসতে পারে, যেমন ওয়ালমার্ট এখানে আসতে পারে, লিখতে পারে। কিন্তু এইখানে কেউ লিখতে পারবে না ওয়ালমার্ট, কমের আগে কেউ ওয়ালমার্ট লিখতে পারবে না। কারণ ওয়ালমার্ট কোম্পানি এটা নিয়ে নিছে, এই ডোমেনটা নিয়ে নিছে। তাহলে কোথায় লিখতে পারবে? লিখতে পারবে এইখানে, এইখানে লিখতে পারবে ওয়ালমার্ট। আর এইখানে যেহেতু ওয়ালমার্ট পারবে না, তো এই কারণে সে এমন একটা ডোমেন সে চুজ করে, যেটা দেখেন মনে হয় খুব ভালো একটা জিনিস, যেমন অনেস্টি অথবা মাই ট্রাস্ট, এরকম একটা, হ্যাকাররা এরকম একটা ইয়া করে মানুষকে ফাঁদে ফেলে। বুঝায় যে ও তুমি তো ওয়ালমার্টই আছো, তুমি নাইক। অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, দেখেন না, গ্রুপের মধ্যে অনেকে অনেক কিছু বুঝে না, না বুঝে এটা ফরওয়ার্ড করে দেয়। এ, ধরেন নাইকি কোম্পানি তার 25 ইয়ার্স এর ইয়াতে ইভেন্টে সবাইকে একটা ইয়া স্নিকার ফ্রি দিবে, যারা ফার্স্ট রেসপন্ডার। ওইখানের মধ্যে কিভাবে নাইকির নামটা লেখা আছে? এনআই, নাইক, তারপরে যে কোনো একটা ডোমেনের নাম ওরা ইউজ করে। এখন কেউ যদি এটা দেখে, ও আচ্ছা হ্যাঁ এটা তো নাইকি, যে যে নাইক নাম আছে এখানে, না এই নাইক নাম আপনিও দিতে পারবেন আপনার আপনার ডোমেনে। তাহলে এই ডোমেনটাকে বলতেছে এরা সাবডোমেন। এটাকে বলতেছে সাবডোমেন। এটাকে বলতেছে আমরা সাবডোমেন। তাহলে ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এটা, এটা হচ্ছে ডোমেন, মাই ট্রাস্ট ওন্ডার।
অথেন্টিসিটির জন্য দেখবেন যে ডট কম এর আগে কিংবা ডট নেট এর আগে অথবা ডট অর্গ এর আগে লাস্টের যে তিনটা থাকবে এটাকে বলতেছে, এটাও ডোমেন, লাস্টের যে তিনটা এটাও ডোমেন, বাট এটাকে বলতেছি টিএলডি। টিএলডি, টপ লেভেল ডোমেন, এর উপরে আর কোনো ডোমেন নাই। টপ লেভেল ডোমেন, টিএলডি। টিএলডির আগে যেই ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের সাথে কোম্পানির নাম মিল আছে কিনা। আবার এইখানেও অনেক সময় ইয়া করে, প্রবলেম করে। যেমন এখানে দিবে, ধরেন ওয়ালমার্ট, তো ওয়াল মার্ট বলবে ঠিকই, কিন্তু এই এটা আসলে ইংলিশ অ্যালফাবেট এ না, এটা ফ্রেঞ্চ এ। এটার উপর একটা ইয়ে আছে মনে করেন, ওই যে ফ্রেঞ্চ ভাষায় একটা লেখে না কিরকম, ওয়ালমার্ট, এরকম এটাও খেয়াল রাখেন। তাহলে আর কখনোই আপনার কম্পিউটারে এই, অনেক সময় হয় না যে 6 মাস কাজ করার পরে হঠাৎ করে একদিন কম্পিউটার কেমন যেন উল্টাপাল্টা কাজ করতেছে, কিরকম এরকম উল্টাপাল্টা সাইটে গেছেন আপনি, ঠিক মতো বুঝেন নাই এটা সাইটটা যে অথেন্টিক সাইট, ওখানে গেছেন পরেই ওই সাইট থেকে সব ইনজেকশন করে চলে আসছে আপনার কম্পিউটারে। তাহলে এটাও একটা আরেকটা ফাঁদ। এটা কালারটা চেঞ্জ করে দিই, কারণ walmart.com, তার মানে এটাও অথেন্টিক না। এইটার মধ্যে ভেজাল আছে, এই পার্টটা। এটা অ্যালফাবেট এ না, এই এর ভ্যালু একটা সার্ভারের কাছে, কম্পিউটারের কাছে, আবার এই ওয়ালমার্টের এর ভ্যালু একটা, এটা ইংলিশ, এটা ফ্রেঞ্চ। তাহলে আমরা ম্যালওয়্যার বাইটস খুঁজতে গেলাম, এর মধ্যে দেখলাম যে টপ লেভেল ডোমেনটাও দেখবো, মেইন ডোমেনটা দেখবো এটা ম্যালওয়্যার বাইটস ঠিক মতো আছে কিনা, এবং ক্যারেক্টার গুলিও একটু নজর বুলিয়ে নিব যে এটা আসলেই ম্যালওয়্যার বাইটস এক্স্যাক্টলি কিনা। প্রথম ইয়েটা হলো যে ম্যালওয়্যার বাইটস লেখার পরে এরকম একটা উইকিপিডিয়াতে আসবে, উইকিপিডিয়া একটা মোটামুটি বিশ্বাসযোগ্য একটা ইয়া, যেটা আছে, এটা ভ্যালিড থাকে, অ্যাটলিস্ট কোম্পানি ইনফরমেশন গুলি ভ্যালিড এখানে উইকিপিডিয়ার মধ্যে আছে। আরেকটা হলো এই কোম্পানিটা ফরচুন 500 অথবা এরকম বড় বড় কোম্পানিগুলি প্রত্যেকেরই আলাদা গুগলের সাথে একটা ইয়ে আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, ওরা পে করে এই কাজটা করে, যে কোম্পানির নামটা শুধুমাত্র এই তিনটা চারটা লাইনে আসবে না, এই ওয়েবসাইটের কতগুলি লিঙ্কও, সাব লিঙ্কও চলে আসবে ওই পেজের মধ্যে, ধরেন ডাউনলোড পেজ, ইয়ে পেজ, এগুলি আলাদাভাবে এগুলি চলে আসবে। তার মানে এইটা যখন বুঝবেন তখন বুঝবেন যে হ্যাঁ এটা এদের অফিসিয়াল সাইট। মানে এখানে যেহেতু গুগলের মধ্যে এরকম ভাবে দেয়া আছে, এরকম এত বড় করে লিস্টিংটা দেয়া আছে, কিন্তু অন্য কোনো লিস্টিং কিন্তু এত বড় করে নাই। যেমন সিনেটের লিস্টিং, এটা অন্য একটা থার্ড পার্টি ম্যালওয়্যার বাইট বিক্রি করে। অ্যাপেলের লিস্টিং, এইটাও ম্যালওয়্যার বাইটের ইয়া না। অ্যাপেল যদিও এই যে অ্যাপেল নামটা কি ঠিক আছে দেখেন তো, apple.com, তার মানে এটা একটা অথেন্টিক সাইট, অ্যাপেলেরই সাইট, কিন্তু অ্যাপেল ম্যালওয়্যার এর মালিক না। এই কারণে সে এটা করতে পারে নাই, এই যে ম্যালওয়্যার বাইটস যেভাবে করছে এত বড় করে লিস্টিংটা, এভাবে করতে পারে নাই। কারণ এটা করতে পারবে না, কোম্পানির ইনফরমেশন লাগবে, ইআইএন নাম্বার, এমপ্লয়ি আইডেন্টিফিকেশন লাগবে, কোম্পানির অনেক সেভিস, সেভিস না কি যেন, আরো কিছু আইডিটা এগুলি লাগে। এই যে পিসি ম্যাগাজিন করতে পারে নাই, অ্যামাজনও করতে পারে নাই, সে ম্যালওয়্যার বাইট বিক্রি করতেছে অ্যামাজনের এই স্টোর, বাট সে ওরকম করতে পারেনি।
মানে এইভাবে এত বড় করে ডাউনলোড লিঙ্ক, লিঙ্ক, এই সাইটে যদি ক্লিক করি তাহলে এই লিঙ্কগুলি দেখতে পারবো। তো ইউজারদের জন্য সুবিধা দেওয়ার জন্য ইউজারদেরকে ওরা এই লিঙ্কগুলি এই সাইটে ক্লিক করার আগেই, যাওয়ার আগেই এখানে দিয়ে রাখছে যাতে আমি ডাইরেক্ট যেতে পারি। এই দুইটা খেয়াল করেন যে কোনো সফটওয়্যার ডাউনলোডের আগে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আর কখনো আপনার কম্পিউটারে অন্য কোনো আনওয়ান্টেড কিছু ইনস্টল হয়ে যাবে না অটোমেটিক্যালি। মেলরবাইটস আমি লিঙ্কটা পাঠাই। মেলরবাইটস করতে পারেন, কিন্তু এক সময় সবাইকে বলতাম যে মেলরবাইটস ইনস্টল করে নেন, কিন্তু এখন এটা অতটা লাগেও না। মানে আপনার যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করতেই হয় তাহলে একটা মেলরবাইটস ইনস্টল করে নেবেন। এই যে মেলরবাইটস, আমি আমি জুম চ্যাটে লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি। কেউ যদি মনে করেন যে আমি একটা মেলওয়্যার ইনস্টল করবো, এটা বলবে টাকার জন্য, কিন্তু কিন্তু এটা দেওয়ার দরকার নেই, মানে পে করার দরকার নেই, এটা ফ্রি ভার্সনটাই ভালো চলে। আমি ইয়েতে দিয়ে রাখছি, জুম চ্যাটে। অ্যান্টিভাইরাস ইনস্টল করে নেওয়া ভালো। আর উইন্ডোজ 10 11 যারা ইউজ করতেছেন, না করলেও সমস্যা নেই, না করলে বরঞ্চ আরো ভালোই হয় অনেক সময়। আর যদি অ্যান্টিভাইরাস ইউজ করেন তাহলে এটা মেক শিওর করবেন যে আপনি সবসময় অ্যান্টিভাইরাসটাকে আপ টু ডেট করতেছেন কিনা। আর যারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10 11, সবাই তো উইন্ডোজ 11 কিংবা 10 চালাচ্ছেন, আপনারা দেখবেন যে এমএস কনফিগের কথাটা আসতেছে, আমি এটা ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে আমি শুধু ভার্সনটা দেখানোর জন্য স্টার্ট এর মধ্যে উইন্ডোজ এনাবল, উইন্ডোজ ডিফেন্ডার, এটা এনাবল আছে কিনা এটা একটু দেখে নিন। সাধারণত এটাকে ডিসেবল করা যায় না, খুব মোস্ট প্রবাবলি। আর যদি এনাবল না থাকে তাহলে এটাকে, ধরেন এটা ডিসেবল আছে, কোন একটা জিনিস ডিসেবল আছে, আমি এটাকে এনাবল করে নিতে পারি। ক্লিক করলে এনাবল হয়ে যায়। মাইক্রোসফট টিম ডিসেবল আছে, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এনাবল। আবার এটাই ভাইস ভার্সা। আবার যদি এটা এনাবল থাকে মাইক্রোসফট টিম, তাহলে এটাকে ডিসেবল করতে পারি। এটা হলো স্টার্ট আপের জন্য আর কি। কম্পিউটার যখন স্টার্ট করে তখন এই প্রোগ্রামগুলি রান করে ফেলবে। তো আমার এখানে এতগুলি প্রোগ্রাম দেই নেই, এটা আমি দিছি, সবগুলি প্রোগ্রাম আমাকে রান করাইতে হবে আগেই, এমন কোনো প্রোগ্রাম আমি দেই নাই, মাত্র দুই তিনটা আছে এখানে। মাইক্রোসফট ডিফেন্ডার, আর এটা হলো আমার একটা পয়েন্টিং ডিভাইস, এটা আমি জানি, নোন নোন ডিভাইস। যদি আমি জানি তাহলে ঠিক আছে। উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন আইকন, এটা এটা উইন্ডোজ সিকিউরিটি। মাইক্রোসফট কর্পোরেশন, এটা ব্র্যান্ড নেম তাদের, মাইক্রোসফট কর্পোরেশন। এটা দেখলে বোঝা যায় যে এটা মাইক্রোসফট সফটওয়্যার। এই ডিজিটাল সিগনেচার অন্য কেউ নকল করতে পারবে না, পাবলিশারের নাম। কোন একটা হ্যাকার কোম্পানি চাইলেই মাইক্রোসফট কর্পোরেশন এই নামটা লিখতে পারবে না এইখানে। তখন ওরা কি করে, আমি আপনাদের কয়েকটা মেশিন দেখাবো, এখানে ব্ল্যাঙ্ক রাখে। হ্যাঁ, আমার এখানে কোনো ইয়া নাই, কিন্তু আপনাদের অনেকেরই মেশিনে যদি আপনি স্টাক্স ম্যানেজার দেখেন, দেখবেন যে পাবলিশার নাই, কিন্তু নামটা হলো মাইক্রোসফট অমুক একটা সফটওয়্যার, কিন্তু পাবলিশার নাম নাই, তাহলে বুঝবেন যে এর মধ্যে প্রবলেম আছে। এখানে আমি আবার ব্যাক করব, ট্যাক্স ম্যানেজার অনেক কাজ আছে আমাদের আজকে, এই এমএস কনফিগেও অনেক কাজ আছে, এগুলিতে আবার ব্যাক করতেছি। যদি অ্যান্টিভাইরাস ইউজ করেন তাহলে আপ টু ডেট রাখবেন, এবং রেগুলার বেসিসে ইয়া করবেন, সপ্তাহে অ্যাটলিস্ট একবার, ডেলি একবার করলে খারাপ না, অথবা সপ্তাহে 2 দিন করেন, 3 দিন করেন, কিন্তু অ্যাটলিস্ট একবার করতেই হবে যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করেন।
আর অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সাথে উইন্ডোজ ডিফেন্ডার যেটা বিল্ট ইন, যেটা এটা একই সাথে কাজ করে। কোনোটাই কোনোটার জন্য ব্লক না, ব্লকার না। হ্যাঁ। আর অপারেটিং সিস্টেমের কারেন্ট বলতে, অপারেটিং সিস্টেমটা আপ টু ডেট করে রাখবেন। যখনই কোনো মেসেজ আসবে, ইউ নিড এ রিস্টার্ট টু আপডেট দ্য প্যাচ, আপডেট ইউর অপারেটিং সিস্টেম, তখন এটাকে দেরি না করে সবগুলি ফাইল সেভ করে, উইন্ডোজের যা যা কাজ করছেন সবগুলি ফাইল সেভ করে রিস্টার্ট করে দেন। হয়তো 5-10 মিনিট সময় লাগবে, কিন্তু এটা ভালো আপডেট রাখা। নেটওয়ার্ক সিকিউর রাখা। নেটওয়ার্ক বলতে আপনি যার মাধ্যমে ইন্টারনেটের লাইন নিছেন। এখন যদি আপনার ভেরাইজন কিংবা এটিএনটি কিংবা রোড রানার, এক এক স্টেটে এক এক ধরনের, যে নাকি আপনাকে ইন্টারনেট প্রোভাইড করে, তার মডেম যে প্রোভাইড করছে অথবা আপনি যে মডেমটা কিনছেন এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড কিনা। ওপেন সিস্টেম কেউ ইউজ করে না। ওপেন সিস্টেম ইউজ করলে আপনার ওয়াইফাইয়ের আওতায় এসে কেউ যদি আপনার ওয়াইফাই ঢুকতে পারে, তাহলে সে আপনার মানে সে যদি হ্যাকার হয়, তাহলে আপনার কম্পিউটারে ঢুকতে পারবে। তাহলে রাউটারের পাসওয়ার্ড ওপেন কখনই করবেন না, আর রাউটারের পাসওয়ার্ড নিয়মিত চেঞ্জ করবেন। আর যারা অ্যাপার্টমেন্টে থাকেন, তাদের যে লেটার বক্স গুলি আসে সবই তো একসাথে, অনেক সময় লেটার বক্স ভেঙে ওই মাসের 1-2 তারিখে ওই ফ্রন্টিয়ার কিংবা অন্যান্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ইয়াটা কি বলে, বিলের কপিটা ওরা নিয়ে নেয়। নিয়ে ওইখানে তো পিন নাম্বার থাকে, আবার নামও থাকে, ইয়া থাকে, তখন সে কল দিয়া এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারে। হ্যাঁ, তাহলে এই ব্যাপারে একটু ইয়ে রাখেন। নেটওয়ার্ক সিকিউরিটির ব্যাপারে একটু সচেতন থাকবেন সবসময়। আর মাঝে মাঝে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, মাঝে মাঝে। উম, আরেকটা জিনিস এখানে, থিঙ্ক বিফোর ইউ ক্লিক। আপনার ইমেলে দেখবেন প্রচুর ইমেল আসবে আপনার। হ্যাঁ, কিন্তু ধরেন একটা ইমেল আসলো, মানব মানব ধরেন সে একটা ইমেল পাঠালো আপনাকে। হ্যাঁ, এই ইমেলে সে এমন একটা ইয়া বলতেছে যে এই লিঙ্কে ক্লিক করার জন্য, অথবা এখানে কোন একটা লিঙ্ক পাঠাইছে, সে ইয়া ইয়া অ্যাটাচমেন্ট পাঠাইছে। ধরেন একটা অ্যাটাচমেন্ট আছে কোথায়, একটা তো অ্যাটাচমেন্ট নাই। ধরেন ইমেল, যখনই কোনো অ্যাটাচমেন্ট থাকবে, অ্যাটাচমেন্ট ডাইরেক্ট ক্লিক করবেন না। কেন? কারণ আপনি জানেন না অ্যাটাচমেন্টের মধ্যে কি আছে। আর ইমেল অ্যাড্রেসে যখন আসবে কোন একটা ফাইল, ধরেন এটা এটা একটা, ধরেন এমন একটা ইয়ে আসলো, আপনাকে রিমোট জবের একটা অফার দিতেছে। হ্যাঁ, তখন দেখবেন এই ইমেলের ডোমেইন নামটা কি। এই যে এখানে ক্লিক করলে বোঝা যাবে, দেখা যাবে কে পাঠাইছে এটা। এটা হলো remoteworker.jobs। এটা যদি আপনার পরিচিত কোনো নাম না হয়, নাম হইলে তারপর ইমেলটা রিড করতে পারেন, অপরিচিত হইলে রিড করেন না। তাহলে এটা টপ লেভেল ডোমেইন হচ্ছে জবস, আর ডোমেইনের নাম হচ্ছে remoteworker.jobs। জবস হচ্ছে টপ লেভেল ডোমেইনের নাম। ডটের পরে যেটা থাকে এটা হলো, লাস্টের ডটের পরে যেটা থাকে এটা হলো টপ লেভেল ডোমেইনের নাম। আর ইমেলের অ্যাড্রেসটা হচ্ছে এটা, আইডিটা হচ্ছে এটা। তারপরে ইমেলটা দেখবেন ভালো মতো, দেখবেন যে কোথাও কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। কর্পোরেট ইমেলগুলির স্পেলিং মিস্টেক হয় না, এবং গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। এটা ইন্ডিয়া নাইজেরিয়া থেকে যেগুলি আসে, মানে বেশিরভাগ আসে ওইখান থেকে। এখানে আমি বলছি নামগুলি নিছি, ওইখান থেকে অথবা অন্য কোনো কান্ট্রি থেকে আসে এগুলি। তখন এই দেখবেন কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, কোনো ফিশি ফিশি ভাব আছে কিনা, কোনো একটা অ্যাবনর্মাল টাইপের কিছু একটা আছে কিনা। হ্যাঁ,
তারপর যদি আপনাকে এনকারেজ করতেছি কিনা কোনো একটা, ক্লিক অন মাই অ্যাটাচড ডকুমেন্ট সো দ্যাট ইউ উইল গেট দিস অফার সুন, হ্যাঁ এরকম কিছু অ্যাবনর্মাল অফার আছে কিনা। ধরেন $50 আপনার ইয়াতে পাঠাই দিবে, ইউরোপে পাঠাই দিবে প্লেনের ফেয়ার, ফার্স্ট 100 রেসপন্ডার। কি ফিল করতে হবে? একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওইটা পিডিএফ এ দেয়া আছে। আসলে এটা পিডিএফ ফাইল না, এটা একটা ট্রোজান। ক্লিক করবেন, হ্যাঁ খুলবে, ট্রোজান ফাইলটা খুলবে পিডিএফ, কিন্তু ভিতরে এটার সাথে একটা ট্রোজান অ্যাড করে ফেলছে। এই যে পিডিএফ ফাইলটা ইয়া করলো, তো হ্যাকাররা এই ফাইলের নিচে একটা ট্রোজান অ্যাড করে দেয়। এটা বোঝা যায় না, আপনি যখন ওপেন করবেন তখন দেখবেন ও পিডিএফ ফাইল এটা, হ্যাঁ ঠিক আছে, এটাতে লিখতে হবে, হ্যাঁ লিখতেছে না, ট্রোজান আস্তে আস্তে ইনজেক্ট হইতেছে আপনার কম্পিউটারে। এটা দেখা যায় না খালি চোখে। আর সিস্টেম আপনাকে প্রম্পট করবে যে তুমি একটা পিডিএফ ফাইল ওপেন করতেছো, তুমি কি চাও এটা এডিট করতে? আপনি বলবেন হ্যাঁ আমি তো চাই, তাহলে ইয়েস দিয়ে দিবেন সিস্টেম। উইন্ডোজ ডিফেন্ডার প্রম্পট করবে যে এই একটা উইন্ডোজ ডিফেন্ডার করতে পারে না, ব্লক করতে পারে না, কারণ আপনি চাইতেছেন পিডিএফটা ওপেন করতে। উইন্ডোজ ডিফেন্ডার মেকানিক্যাল কোনো কাজ করতে পারে না, মানে ওর কোনো হাত পা নাই যে আপনাকে আপনাকে ধরে দূরে সরায় রাখবে। সে শুধু মেসেজ দিতে পারে। আর এই সমস্ত কাজগুলি, এটা আপনার আমাদের মেকানিক্যাল কাজগুলি, ব্রেন ব্রেন এবং মেকানিক্যাল হাত দিয়ে আমরা যেটা করি, এটা উইন্ডোজ ডিফেন্ডার কিছু করতে পারবে না। আপনার কম্পিউটার এফেক্ট হবেই যদি উল্টাপাল্টা কোনো ইমেল ওপেন করেন, রিড করার চেষ্টা করেন। যখন দেখবেন কোনো উল্টাপাল্টা ইমেল, ঠিক আছে, এটাকে জাস্ট ধরে, যদি জিমেল হয় ধরে সাথে সাথে এটাকে ডিলিট করে দিবেন, অথবা ব্লক করতে পারেন, অথবা রিপোর্ট করতে পারেন স্প্যামের। এটা রিপোর্ট, স্প্যাম হইতেছে কোনো কোনো ক্ষতিকারক কিছু না, মানে এটা আপনাকে কোনো হার্ম করবে না, আপনার কম্পিউটারকে কোনো হার্ম করবে না, কিন্তু আপনাকে অনেক জ্বালাবে, অনেক ডিস্টার্ব করবে, এটাকে বলে স্প্যাম। ধরেন আপনার সিটিতে একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট আসলো, সে কি করলো, অনেক লোককে ইমেল করতেছে, প্রতিদিন আপনাকে একটা রিমাইন্ডার দেয়, এই আমার এখানে একটা ইয়ে আছে, ভালো ডিল আছে, এরকম কাবাব, নান একসাথে, এরকম প্রাইস, এরকম। এটা হচ্ছে স্প্যাম। মানে এটা, এই মেলটা আপনি চান না, ইম্পর্টেন্ট না আপনার কাছে, কিন্তু এটা বারে বারে আসে, এটা হলো স্প্যাম। এটার মধ্যে যদি কোনো ট্রোজান ঢুকে তাহলে এটা হয়ে গেল ভাইরাস মেইল কিংবা ট্রোজান মেইল। কিন্তু বেশিরভাগ স্প্যামই এরকম ইমেল মার্কেটাররা এটা করে। ধরুন ইউএসএ যারা নতুন নতুন আসে, ওদের ফোন নাম্বারটা ওদের খুব একটা ভেরি লুক্রেটিভ একটা নাম্বার। ও সে ইউএসএ তো নতুন আসছে, 1 মাস হয়েছে, নতুন ফোন নিছে, কোন কোম্পানিতে এরকম লোক আছে এরা ফোনগুলি বিক্রি করে মোস্ট প্রবাবলি। আর না হয় কিভাবে এই ফোনগুলি পায়? যারা ইউএসএ নতুন আসে এরা এই ধরনের কলগুলি পায় বেশি। সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে কল দিছে তাকে, যে এখনই পুলিশ তার বাসায় আসবে, হ্যাঁ তাকে এই করতে হবে এই করতে হবে এমন করে করে। আমি নিজে কয়েকটা ইনসিডেন্ট শুনছি, মানে খুবই ভয়াবহ অবস্থা এরকম স্প্যাম কল আসতে পারে। সরি, এটা স্প্যাম কল, মানে এটা স্প্যাম বলবো না, এটা ফ্রড কল এরকম। আর স্প্যাম ইমেলের মধ্যে যেটা আসে এটা হলো কোনো কোনো হার্মফুল না, খালি আসবে, ওগুলোকে ব্লক করা যায়। তাহলে রিপোর্ট স্প্যাম করতে পারেন, অথবা ব্লক স্প্যাম। আপনি কি করলেন, ব্লক এ রিমোট ওয়ার্কার সে কোথায় পেলো? জিমেল। জিমেল দেখলো যে .com এর আগে কিংবা টিএলডির পরে ডোমেন নামটা কি, টিএলডির পরে ডোমেন নামটা হচ্ছে, এই যে টিএলডি হচ্ছে .jobs, এটা হচ্ছে টিএলডি, টপ লেভেল ডোমেন। এর আগের ওয়ার্ডটা, এটা হচ্ছে ডোমেন। তাহলে সে বলতেছে কি তুমি কি এই ডোমেনটাকে বন্ধ করে দিবা? তার মানে এই ডোমেনটাকে বন্ধ করা মানে এই ডোমেনের যত সাব ডোমেন থাকবে, ডোমেন তো বন্ধ হবেই। পরে যদি সে আবার ধরেন hello@goodman.remoteworker.jobs এমন ভাবে করে, তাহলে কিন্তু সে আর পাবে না, আপনাকে আপনার ইনবক্সে আসতে পারবে না, কারণ আপনি ব্লক করে দিয়েছেন রিমোট ওয়ার্কার। এর আগে যতই সে সাবডোমেন আনুক,
ভালো ভালো নামের ওয়ালমার্ট কিংবা সে ব্লক করে দিবে। এটা হলো ব্লক করা। কোন একটা বারে বারে আসতেছে, ঠিক আছে আমি রেস্টুরেন্টের এরিয়াটা বন্ধ করে দিই, এটা ব্লক করে দিই। রিপোর্ট করতে পারেন, রিপোর্ট গুগলকে করতে পারেন যে এই এটা এরকম একটা ফিশি একটা ইমেল আমার কাছে আসে। এটা গুগল পরে, ওদের টিম আছে, টিম ওরা রিভিউ করে এগুলো। যদি এরকম রিপোর্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পায়, নির্দিষ্ট অ্যামাউন্ট পায়, তাহলে ওই ইয়াটাকে বন্ধ করে দেয় গুগল। তাদের সার্ভার এটা আর কখনো আসবে না, আসলে বাউন্স ব্যাক কিক আউট করবে। রিপোর্ট, রিপোর্ট ফিশিং। ফিশিং এই ওয়ার্ডটা মানে হচ্ছে যে আপনাকে ইউজারকে, কম্পিউটার ইউজারকে একটা লুক্রেটিভ একটা দিবে, ইমেল দিবে কিংবা একটা মেসেজ দিবে, দিয়ে এটাকে হান্টিং করবে, ইউজারকে হান্টিং করবে, ইউজার কম্পিউটারের মধ্যে ঢুকে সব কিছু নিয়ে যাবে, ক্রেডিট কার্ড ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, এগুলি যা আছে পার্সোনাল, পিআইআই, পার্সোনাল আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন, পিআইআই। প্রতিটা অফিসে জয়েন করার আগে আপনার এই ট্রেনিংগুলি দিবে। কখনোই কোনো ইমেলে, ইমেলে করবে না। তুমি কোনো ইমেল যদি না চিনো কাউকে, তাহলে পার্সোনাল আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন গুলি নিয়ে যাবে। সফটওয়্যার ভাইরাস হ্যাকাররা এটা খুব পার্সোনাল, এটা খুবই, এটার পিছনে ঘুরে হ্যাকাররা। আইডেন্টিফাইবল, আইডেন্টিফাই ইনফরমেশন, পিআইআই। আইডেন্টিফাই ইনফরমেশন কি কি পিআই হতে পারে? যেমন আপনার ক্রেডিট কার্ড হারাই গেছে, তাহলে আপনি ব্যাংকে কল দিতে পারেন। আবার একজন হ্যাকার অথবা একজন ফ্রড লোক কি করলো, আপনার ব্যাংকে কল দিল আপনার ইনফরমেশন পাওয়ার জন্য, তাহলে সেও কল দিতে পারে। এখন ব্যাংক সাপোর্ট, যারা নাকি ফোনটা ধরবে, এরা কিভাবে বুঝবে যে সে আমার অথেন্টিক কাস্টমার আর সে একজন হ্যাকার আর ফ্রড? তাহলে ব্যাংক ওভার দ্য ফোনে এই পিআইআই আপনার কাছে জানতে চাইবে। আচ্ছা আপনার সোশ্যালে লাস্ট ফোর বলেন, আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলেন, আচ্ছা আপনার জিপ কোড বলেন, অ্যাড্রেস বলেন, লাস্ট টাইম ফার্স্ট টাইম বলেন, ডেট অফ বার্থ, এগুলি হচ্ছে পিআইআই, যেটা দিয়ে কোনো কর্পোরেট কোম্পানি তাদের ক্লায়েন্টকে চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে। যে ইনফরমেশনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারে কোনো কর্পোরেটে, এটা হ্যাকাররা খুবই মানে এটাই খুঁজে হ্যাকাররা। তো আপনার কম্পিউটার যদি ঢুকতে পারে এই ইনফরমেশনগুলি পেয়ে যাবে, কারণ আপনি ইমেলের মধ্যে এগুলি আছে, যে কোনো ইয়াতে ইনফরমেশন আছে, আপনার অ্যাড্রেস আছে, আপনি অ্যামাজনে লগ ইন আছেন, অ্যামাজনের মধ্যে সে যেতে পারবে আপনার লগ ইনের মাধ্যমে, যে অ্যামাজনে কিংবা কুকিজ মানে ও ব্রাউজারে কিছু কিছু ডাটা সেভ থাকে, এগুলিকে কুকিজ বলে, কুকিজ, কুকিজ বলে এগুলি, হ্যাঁ এগুলি। তারপরে ব্রাউজারে আপনার অটোফিল সেট আপ আছে, অটোফিল, যেমন আপনার অ্যাড্রেস আর লিখতে হয় না, ক্লিক করলেই মেনু থেকে চুজ করতে পারেন অ্যাড্রেস, এটাকে বলে অটোফিল। এই ডাটাগুলি থেকে আপনার মানে আপনার পিআইআই এরা চুরি করে ফেলতে পারে। তারপরে ক্রেডিট কার্ডের অনেক সময় বলে যে না যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস ক্রেডিট কার্ড, নো দেয়াটা সবচেয়ে বেস্ট। আপনি অনেকে একটু লেজিনেস কাজ করে অনেকের মধ্যে, আচ্ছা না ঠিক আছে সেভ করে রেখে আবার পরে টাইপ করবো 16টা ডিজিট, টাইপ করা তো একটা ঝামেলা। না, টাইপ করবেন, আপনি তো প্রতিদিনই ক্রেডিট কার্ড ইউজ করেন না কম্পিউটারে, হ্যাঁ, তো টাইপ করতে কোনো সমস্যা নেই, আপনি প্রতিবারই টাইপ করেন। অনেক সময় একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে, অনেক সময় আপনার আপনার ক্রেডিট কার্ডের নাম্বার হইতেছে এটা,
এটা আপনার ক্রেডিট কার্ড নাম্বার। আর এটা হলো আপনার, এই হলো আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন। এখন একটা বক্সের মধ্যে আপনার নাম্বারটা লিখবেন। অনেক সময় এই অটো ফিল তারপরে ইয়াতে দিলেই তো এটা চলে আসে, হ্যাঁ। কিন্তু যদি আপনি সেভ না রাখেন তাহলে সবচেয়ে ভালো। এটা থাকলো না, প্রতিবারই ট্যাপ করলেন। এখন আবার ক্রেডিট কার্ড খোলো, ক্রেডিট কার্ড খুঁজে বের করো, এরকম 5 মিনিট সময় নষ্ট হবে, হোক, কিন্তু আপনি সেফে থাকবেন। আর ক্রেডিট কার্ড টাইপের সময় অনেক সময় ট্রোজান কি করে, আপনি কি টাইপ করতেছেন এগুলি সব সে এই এটাকে বলে কি লগার। কি লগার একটা ইনস্টল করে ফেলে আপনার কম্পিউটারে। কি লগার যদি ইনস্টল থাকে তাহলে কোনো অ্যান্টিভাইরাস এই আপনার হ্যাকিং সামলাতে পারবে না। কি লগার হচ্ছে এমন একটা সিস্টেম যেটা যদি আমার এই সফটওয়্যার কম্পিউটারের ভিতরে থাকে, তাহলে সে কি করবে, আপনি যা টাইপ করতেছেন সব চলে আসবে। ধরেন আমি যদি এখানে একটা ওয়ালমার্ট থেকে কোনো একটা ইয়া কিনি, শপিং করি, তাহলে আমার ক্রেডিট কার্ড দেখতেছি উপরে, আমার ক্রেডিট কার্ডটা শো করতেছে। ধরেন একটা হাতে, আমার হাত থেকে লিখতেছি কি কি, 1 2 3 4, তারপরে 7 6 5 6 2 7 3 0 6 5 1 2, এভাবে যদি টাইপ করেন তাহলে কি লগারে সে এটা বুঝতেছে। ওকে, 16 ডিজিট একটা নাম্বার আছে এখানে, 4 7 5 6, তারপরে বাকিটা যা যা আছে আমি লিখলাম না এক্স্যাক্টলি, ধরেন যে এটাই লিখছি। সে কি লগারে যখনই দেখবে যে ও 6 ডিজিটের, 16 ডিজিটের নাম্বার, নিশ্চয়ই এটা ক্রেডিট কার্ড নাম্বার, তাহলে এটা কাজ করি, এই এটাকে আমি পাঠাই দিই। তখন আপনার কম্পিউটার থেকে সেই ইমেলের মাধ্যমে হ্যাকার নিয়ে যায় উইথ দিস ইনফরমেশন। ধরেন প্রতিদিনই সে ইমেলগুলি পাঠায় আপনার কম্পিউটার থেকে, এরকম অনেক কি লগার আছে। তো এই কারণে কি লগআর কিভাবে ইনস্টল হয়েছে, আপনি তো ইনস্টল করেন কি লগআর। ওই যে আপনি যে একটা ইমেলে অ্যাটাচমেন্টে ক্লিক করছেন, পিডিএফ ফাইল, যে নাইকি সফটওয়্যার এই ইয়াটা, এই পিডিএফটা ফিল করে দিলে তাকে একটা ফ্রি স্নিকার দিবে। অথবা এমিরেটস তাদের 50 ইয়ার্স সেলিব্রেশনের উপলক্ষে বাংলাদেশে ফ্রি টিকিট, ঘুরে আসেন সবাই বাংলাদেশে, এরকম দিয়ে দিবে। তো ওইটার মধ্যে যে যখন নাকি আপনি পার্সোনাল ইনফরমেশন দিবেন, আপনার ডেট অফ বার্থ কত, আপনার টিকিট নিবেন, আপনার পাসপোর্ট অনুযায়ী নাম দিতে হবে, ডেট অফ বার্থ কত, অ্যাড্রেস কি, ফোন নাম্বার কি, পিআইআই এর কি বাকি থাকলো, শুধু সোশ্যালটা বাকি থাকলো, তাই না? এই সোশ্যালটাও ওরা অন্যভাবে ওরা নিয়ে নিবে। যখন এরকম ইনফরমেশন যাবে তখন ওরা ওই ধরেন, আর কি লগের মাধ্যমে লগিং, কি বলে, কি কি টাইপ করতেছে ওগুলি চলে যায়। তো এই কারণে আমি জানি না আমার কম্পিউটারে কি লগার আছে কি নাই, শিওর না, তাই না? সবাই তো একই 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 উত্তর সবার জন্যই। তখন তখন আমরা একটা টেকনিক করি, টেকনিক খাটাই এখানে। টেকনিকটা আমি বলতেছি, কিন্তু তার আগে বলতেছি, যখন নাকি আপনার এই কম্পিউটারের ইয়াগুলি, পার্সোনাল ইনফরমেশন গুলি, ক্রেডিট কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, ডেট, এক্সপায়ার ডেট অ্যান্ড ইয়া পিন, এইগুলি যখন নেটওয়ার্কের মাধ্যমে আপনার ল্যাপটপ থেকে, হ্যাঁ, ল্যাপটপ থেকে নেটওয়ার্কের মাধ্যমে সে চলে যায় সার্ভারে, তখন মাঝখান থেকে অনেকে কি করে, হ্যাকাররা মাঝখান থেকে আড়ি আড়ি পেতে থাকে যে এইখান থেকে প্যাকেটগুলিকে, এটা প্যাকেটের মাধ্যমে যায়, প্যাকেট করে পাঠায় দেয়। সো মাঝখান থেকে হ্যাকাররা প্যাকেটটাকে ব্রেক করে এই ডাটাটাকে ভেঙে ফেলে এই সব ইয়াগুলি সে বের করতে পারে। কিন্তু যদি আপনি যেই কোম্পানিতে, যেই ওয়েবসাইটে আপনি এটা করছেন, ধরেন ওয়ালমার্ট, যে কোম্পানিতে আপনি এটা ইউজ করতেছেন, এখানে যদি আপনি পেমেন্টে যান, পেমেন্টে যান
এখন হ্যাঁ, পেমেন্টে যান, তাহলে দেখবেন যে এইখানে আপনার এইচটিটিপি এস আছে। মানে এস মানে হচ্ছে সিকিউর। এইচটিটিপি এস, এইচটিটিপি এস মানে হচ্ছে, এইচটিটিপি হচ্ছে ইন্টারনেট হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা মানে ওয়েব পেজটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা একটা নিয়ম কানুন, যে নিয়ম কানুনের মাধ্যমে টেক্সটগুলি ইয়াগুলি ওয়েব পেজটা যায়। উইথ এস, যদি এখানে এস থাকে তাহলে এটা এটা হবে সিকিউরড। এস মানে হচ্ছে এসএসএল, এসএসএল মানে হচ্ছে সিকিউরড। এই প্যাকেটটা কেউ ভাঙতে পারবে না, এমন ভাবে প্যাকেটটা করছে, এনক্রিপ্ট করে দিছে। এনক্রিপ্ট মানে এনক্রিপ্ট, সিকিউরড সার্ভিস লেয়ার, মানে এটা লেয়ার, আরেকটা এনক্রিপশনের প্রোটেক্টেড একটা কিছু দিয়ে লেয়ার করে প্যাকেটটা খুলে দিছে। ধরেন আপনি পার্সেল করলেন কোনো একটা জিনিস, কোনো একটা দামি জিনিস পার্সেল করলেন, পার্সেলে যদি আপনি এনক্রিপ্ট করেন, এসএসএল দেন, তাহলে এটা কেমন ভাবে করবে, বক্সটা কেমন ভাবে করবে, এটা অন্য কেউ ভাঙতে পারবে না। ভাঙতে গেলে তার 30 বছর লাগবে। কিরকম 30 বছর? ধরেন এই টেক্সটটার মধ্যে সে, ওরা কি করলো, একটা গার্বেজ টেক্সট ঢুকাই দিল। ধরেন তার নাম হচ্ছে জন ম্যাট, মনে করেন। তাহলে এই টেক্সটটা এনক্রিপ্ট হয়ে গেলে আসবে এইভাবে। আমি কিন্তু জন নামটা ডিলিট করে নিই, কিন্তু আছে কিন্তু জন নামটা। এইভাবে করে পাঠিয়ে দিবে। এটা এটা কিন্তু জন ম্যাটই কিন্তু, কিন্তু প্যাকেটের মধ্যে যাচ্ছে এটা। এখন হ্যাকাররা যখন যদি এটা ভাঙে, ভাঙে দেখে যে এটার ভিতরে এটা আছে, তাহলে কিভাবে বুঝবে যে এই নামটা হচ্ছে জন ম্যাট? তাহলে সার্ভার কিভাবে বুঝে? সার্ভার বুঝে যেই অ্যালগোরিদমের মাধ্যমে এটাকে এনক্রিপ্ট করা হয়েছে, সার্ভার সার্ভার এটাকে বিপরীত অ্যালগোরিদমের মাধ্যমে এটাকে ডিক্রিপ্ট করে, করে জন ম্যাট বের করে ফেলে। এই ক্লায়েন্ট, মানে আপনি যেটা পাঠাচ্ছেন এটা হলো আপনার ক্লায়েন্ট কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটারের মাধ্যমে সে এনক্রিপ্ট করলো, সার্ভার এটাকে ডিক্রিপ্ট করে জনমেট হিসেবে নিয়ে নেয়। তো মাঝখানে এই প্যাকেটটা যদি কেউ আড়ি পেতে শুনে ভাঙে, তাহলে সে দেখবে এইটা জনমেট পাবে না। কিন্তু এখানে কিন্তু জনমেট আছে, এই যে জে ও এইচ এন, না? এইচ কোথায় হারালাম? এন, জন ম্যাট। এটা কোনো ভালো কোনো এনক্রিপশন হয় নাই, এই যে দুইটা লেটার একসাথে হয়ে গেছে। এই দুইটা পাইলে তো সে বুঝে বলবে এখানে ম্যাট আছে একটা নাম। ওরা ওরা 32 বিটের এনক্রিপশন করে, আরো কমপ্লেক্স টাইপের এনক্রিপশন করে, এনক্রিপশন ইয়াগুলি অ্যালগোরিদম দিয়ে। এখানে তাহলে সমস্যা নাই। সমস্যা হবে যদি আপনার এখানে কিলগার থাকে, তাইলে আর এনক্রিপ্ট বিক্রিপ্ট যত কঠিন হোক, যত বড় তালাই দেন, এটা ঠিকই এই গরু কেটে বেড়া নিয়ে পালাবে। নাকি ভুল বললাম? বেড়া কেটে গরু নিয়ে পালাবে, তাই না? এটা এটা একটা আমার একটা ইয়া ছিল, আর্টিকেল ছিল এই বাংলাদেশে। আমি আগে কম্পিউটার জগতে লিখতাম, কম্পিউটেশন ইলেকট্রনিক্সে। ওইখানে ইয়া ইমেল এনক্রিপশনের উপর ইয়া ছিল, একটা টপিক ছিল। ওইখানে হাসানোর জন্য এটা বলছিলাম, গরু কেটে বেড়া নিয়ে পালাবে। আচ্ছা, তাহলে কি লগরটা কিভাবে ইয়া করবেন আমি তো জানি না, আমার এখানে এখানে আছে কিনা। তবে ধরে নেওয়া যায় যে হ্যাঁ, আমার এখানে কি লগর আছে।
তাহলে কিভাবে আমি এটাকে লিখবো? আমার তো এটা কিনতে হবে আজকে। তাহলে আপনি লিখতে পারেন এরকম, দেখেন আমি কিভাবে লিখি। ধরেন এটা এটা এইটার মধ্যে আমি লিখবো আমার কার্ডের নাম্বারটা, আমি জানি কি লগার আছে মনে করেন, হ্যাঁ, অথবা আমি ডাউট করতেছি আমার এখানে কি লগার আছে। তাহলে কি লগারে কি কি যাবে দেখেন। প্রথমে লিখবো আমি 1 2 3 4 লেখার পরে, কি লগার বুঝবে যে এটা আমার ক্রেডিট কার্ড নাম্বার, কারণ প্রথম 4টা ডিজিট হইলেই বোঝা যায় যে এটা একটা ক্রেডিট কার্ড নাম্বার। তারপরে আমি যখন লিখবো 7 6 লেখার পরে আমি এইখান থেকে দুইটা বা অথবা তিনটা বাদ দিয়ে দিব, 7 6 2। তারপর লিখবো 7 3 তারপর লিখবো যে কোনো একটা দুইটা বাদ দিয়ে দিব, 0 6 বাদ দিয়ে দিই, তাহলে 5 1 2 লেখার পরে আমি আবার মাউস দিয়ে ক্লিক করে যে জায়গায় ডেট লেখে 1228 লেখেন এখানে, হ্যাঁ, লেখার পরে এখানে 1 2 3 4 এর পরে 7 6 লিখছি, কি কি লিখি নাই, 7 6 এর পরে 5 6 লিখি নাই, তাহলে 5 6 লেখেন এখানে। লেখার পরে তারপর আবার এখানে যে পিন আছে 7 2 3, এটা ঠিক আছে, ঠিক মতো দেন, অথবা একটু ঘুরায় দেন পিন। তাহলে এখানে একটু মিলান, 1 2 3 7 6 5 6, তারপর 2 লিখি না এখানে, 2 7 3 আছে। তাহলে ক্লিক করেন এখানে 0 3 পরে 0 6 0 6 5 1 2, তাহলে চারটা, এরপরে চারটা, চারটা 16টা হয়ে গেল। একটু সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। আপনি এই মাউসের ব্যবহার করেন, মাউস দিয়ে এখানে ক্লিক করে করে শুধু টাইপ করবেন এরকম। তাহলে আর একসাথে লেখাটা হইলো না, একসাথে এটা পাইলো না কেউ। তাহলে কি লগারে কি যাবে, কি লগারে যাবে, ধরেন 1 2 3 4, তারপরে আমি লিখছিলাম 7 6, তারপরে 2 7 3, তারপরে 1 2 2 8, এরকম একটা লেখা যাবে কি লগারে 1 2 2 8। তারপর যাবে 7 2 3, তারপরে 5 1 2, এরকম একটা লেখা যাবে। এইটার সাথে আমার ডাটার কোনো মিল নাই, এই ডাটার কোনো মিল নাই। এই টেকনিকটা অনেকেই ইয়া করে অ্যাডপ্ট করে করে নিচ্ছে, এটা অনেকেই ইউজ করে, আমিও এটা ইউজ করি। এটা ভালোই, খারাপ না, এটাতে ইউজ টু হয়ে যাবেন পরে। তাহলে ইমেল হোক কিংবা যে কোনো ফাইল হোক, যে কোনো ডাউনলোডেড ইয়া হোক, আমি যদি না চিনি, না জানি তাকে, আমার পরিচিত যদি না থাকে, অনেক সময় আপনার কলিগের নামে আপনাকে ইমেল করতে পারে। তারপরেও তারপরেও সাবধান, কেন আমাকে ইমেল করছে তাকে একটু কনফার্ম করেন, তাকে একটা কল দেন, কিংবা তাকে তার কাছ থেকে জানেন, আচ্ছা এটা আমি পাইছি, এটা কি অথেন্টিক কিনা। আপনার পার্সোনাল ইনফরমেশন সেফ রাখবেন অলওয়েজ। এটা কম্পিউটারের মধ্যে সেভ মাই ক্রেডিট কার্ড ফর নেক্সট টাইম ইউজ, এটা কখনোই ইয়েস দিবেন না। হ্যাঁ। আর ওয়াইফাই ইউজ সবসময় প্রোটেক্ট করে রাখবেন, ওয়াইফাইটা, পার্সোনাল ওয়াইফাই যেটা ঘর বাসার ওয়াইফাই, ব্যাকআপ ইয়ার ফাইলস। আর অলওয়েজ গুগল ড্রাইভে আপনার ফাইলগুলিকে ব্যাকআপ রাখবেন। আপনার যে কম্পিউটার ফাইলগুলি আছে, পিকচার আছে, ডকুমেন্ট আছে, রেজিউমে আছে, সার্টিফিকেট আছে, অন্য ইম্পর্টেন্ট ফাইলগুলি, এগুলি সব অনলাইন ক্লাউড ড্রাইভে সেভ রাখবেন। ফ্রি ড্রাইভ স্পেস হলো 15 GB। আপনি যদি বেশি জায়গা লাগে, ধরেন আপনার আপনার যে ফাইল আছে এগুলি 25 তাহলে আরেকটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করেন, ওইখানে আরো 15 GB পাবেন। জিমেল, গুগল ড্রাইভ সবচেয়ে সেফ। গুগল ড্রাইভ, কারণ আপনার হার্ড ড্রাইভ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আপনার ল্যাপটপ যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। সো আজকেই, এই সপ্তাহের মধ্যেই সমস্ত ফাইল আপনি ক্লাউড ড্রাইভে রাখেন, আপনার পার্সোনাল ইমেলের মাধ্যমে
যে ক্লাউডটা পাচ্ছেন ওইটা। আমাদের সাথে যারা একাডেমিকে আছেন, ওনারা যে ইমেল ইউজ করতেছেন, এটা আমরা নতুন তৈরি করছি। এটা শুধুমাত্র জব পারপাস, ট্রেনিং পারপাস, এটাকে এটার সাথে ইনফরমেশন, এই ইমেল অ্যাড্রেসটা তৈরি করা হয়েছে। এটা আপনাদের কোনো পার্সোনাল কাজে ইউজ হয় না, এটা আমরা জানি। তাহলে তাহলে ওইটার ড্রাইভ, ওইটার ইমেল অ্যাড্রেস শেয়ার করতে পারেন, ওইটা তো সমস্যা নাই। আর ওইটার ড্রাইভে কোনো কিছু রাখেন না। ইউজ মাল্টিপল স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে এমন একটা পাসওয়ার্ড ইউজ করেন যাতে পাসওয়ার্ডটা আপনি আপনার কাউকে দিতেও পারেন অনলাইনে। ধরেন আপনি একজনের সামনে একজনকে বলতেছেন, হ্যাঁ এই পাসওয়ার্ড হলো এটা, তুমি এটা টাইপ করো। কিন্তু অন্য কেউ শুনলেও এটা বুঝতে পারবে না এটা যে এই পাসওয়ার্ড। যেমন ধরেন একটা পাসওয়ার্ড হলো জামাল, জামাল 786 মনে করেন, এটা হলো পাসওয়ার্ড। হুম। এর জায়গায় অ্যাট, এর জায়গায় অ্যাট, এটা এ না দিয়ে আমি দিছি অ্যাট। তাহলে এইখানে একটা ক্যাপিটাল লেটার, এটা স্পেশাল ক্যারেক্টার, একটা স্মল লেটার এবং নাম্বার আছে, এটা। এখন আপনি ধরেন ফোনে অথবা দূর থেকে কেউ আপনার আপনার ফ্যামিলি মেম্বার কেউ চাইলো যে পাসওয়ার্ডটা কত, আপনি বলেন হ্যাঁ এটা ওই পাসওয়ার্ড জামাল 786। ওকে বলেন জামাল 786, অথবা চ্যাটের মধ্যে দিয়ে দিলেন জামাল 786, এটা দেওয়ার জন্য। সে জানে যে এই পাসওয়ার্ডটা যে এরকম। হ্যাঁ, এর আগে তার সাথে ডিসকাস হয়েছে যে পাসওয়ার্ডটা এরকম। আপনার হয়তো কয়েকটা পাসওয়ার্ড আছে, তো সে বলছে কোন পাসওয়ার্ডটা নিব। আপনি বললেন জামাল পাসওয়ার্ড, জামাল 786। এখন জামাল কিভাবে লিখবে সে জানে, এর জায়গায় অ্যাট লিখবে আর যে ক্যাপিটাল দিবে এটা সে জানে। তাহলে এরকম ভাবে পাসওয়ার্ড ইউজ করতে পারেন যদি আপনারা কোনো পাসওয়ার্ড শেয়ার করেন ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড মনে থাকে না অনেক সময়। অনেক সময় আমাদের তো অনেক পাসওয়ার্ড ইয়েতে রাখতে হয়, মনে রাখতে হয়। আম, গুগল ইয়ার গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার একটা আছে, ওইটারও হেল্প নিতে পারেন। ওইটা পিনের মাধ্যমে করে, এটা মোটামুটি অথেন্টিক, ওইটাতে সমস্যা হবে না। কিন্তু ওইটা আবার ওই ধরেন ট্রোজান আইসা যদি আপনার কম্পিউটারে ইয়া করে ফেলে, আপনার ক্রোমের মধ্যে যা ঢুকে পাসওয়ার্ড গুলি দেখে, তখন আপনার পিন নাম্বার চাইবে। পিন নাম্বার যদি না জানে সে, তাহলে এটা করতে পারবে না। তো ওইটা সেভ, ওইটা সেভ করতে পারেন, পাসওয়ার্ড সেভ করতে পারেন ক্রোম, ক্রোমের ইয়াতে ব্রাউজারের মধ্যে সেভ করতে পারেন, পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে। ডোন্ট ক্লিক মি একটা ইয়ে আছে, কোম্পানিগুলি ডোন্ট ক্লিক মি একটা প্রোপাগান্ডা করে অফিসের মধ্যে, মানে সবাইকে পিরিয়ডিক্যালি করে। এবং এটা এক্সামও আছে একটা, সাইবার সিকিউরিটির উপর এক্সামটা হয়। মানে একদম খুব মানে ইজি একটা এক্সাম এটা। বুঝাই যায়, বেশিরভাগই বোঝা যায় যে হ্যাঁ এটা আমার করা উচিত না। ধরেন আপনি আপনার অফিসের কম্পিউটার নিয়ে গেলেন একটা ক্যাফেতে, ওদের কি ওদের পাবলিক ওয়াইফাই ইউজ করবেন, নাকি আপনার সেলফোন থেকে হটস্পট ইউজ করবেন? যদি আপনার ওয়ার্ক কোনো একটা শপ থেকে, বাইরে থেকে, অফিস কিংবা বাসা না, এমন একটা জায়গা থেকে আপনার অফিসের কম্পিউটার অ্যাক্সেস করতেই হয়, তাহলে কি আপনি ওদের ওয়াইফাই ইউজ করবেন নাকি আপনার পার্সোনাল হটস্পট ইউজ করবেন? এটা তো বোঝাই যায় এটা পার্সোনাল হটস্পট ইউজ করতে হবে। কোনো বাইরের ওয়াইফাই ইউজ করা যাবে না, কারণ বাইরের ওয়াইফাই গুলোতে হ্যাকাররা বসে থাকে। তাহলে কোনো মেসেজের উপর ক্লিক করা যাবে না উল্টাপাল্টা। অ্যাসাইনমেন্ট, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের মধ্যে ক্লিক করা যাবে না যদি আপনি তাকে না চিনেন।
স্প্যামিং কোনো মেসেজ আসলে ধরেন, ধরেন এই কোন একটা অফার আছে, আপনি রিপ্লাই করার দরকার নাই, ডোন্ট ডোন্ট ইমেল মি এনিমোর, এটাও তার দরকার নেই। স্প্যাম ফিল্টার টুল এটা ইনস্টল করার দরকার নাই, এটা ইমেলকে স্লো করে দিবে, অনেক ইয়া করে দিবে। এবং অনেক সময় ফিল্টার টুলের অ্যালগোরিদম যদি ভালো না হয়, তাহলে আপনার ইম্পর্টেন্ট মেলকেও সে ব্লক করে দিবে। এরকম অনেক ঘটনা ঘটছে, স্প্যামের কারণে, ফিল্টারিং কারণে ভালো মেলগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো এগুলি দরকার নেই, অ্যান্টিভাইরাস সফটওয়্যারও দরকার নাই এই মুহূর্তে, কারণ উইন্ডোজ 10 এবং 11 খুব বিশেষ করে 11 খুবই সফিস্টিকেটেড অ্যান্টিভাইরাস ইউজ করে। অ্যাভয়েড ইউজিং ইউর পার্সোনাল অর বিজনেস ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আপনার একদম ভেরি পার্সোনাল, পিআইআই আছে, এই ইমেল অ্যাড্রেসটা কোথাও দিবেন না। এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করা থেকে বিরত থাকেন। এবং আপনি ওয়ালমার্টে কাজ করেন, জেপি মর্গানে কাজ করেন, জেপি মর্গানও বিজনেস ইমেল আছে। আপনি অ্যামাজনে অথবা ইবেতে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন না আপনার বিজনেস ইমেল দিয়ে। এটা তো স্বাভাবিক, সবাই বুঝবে এটা। এই কারণে বেটার হয় দুইটা তিনটা ইমেল রাখেন। একটা হলো পাবলিকলি ইয়া করার জন্য, র্যান্ডমলি যে কোনো জায়গায় সাবস্ক্রিপ্ট করার জন্য, এর জন্য এটা সবসময় ইউজ করবেন। এটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট কোনো ইমেল আসবে না, আপনি জানেন। হ্যাঁ, এটার মধ্যে হাজার হাজার ইমেল ইনবক্স এসে বসে থাকবে, কিন্তু এটা দেখার সময় নাই, সময় নষ্ট করার দরকারও নাই। কিন্তু আপনার পার্সোনাল ইমেলটা সবসময় ক্লিন আর ক্লিয়ার রাখবেন। এখানে দুইটা তিনটা ইমেল অ্যাড্রেস ইউজ করা উচিত। মেলর বাইটস এটা ইনস্টল করার জন্য আমি বলছিলাম, কিন্তু আসলে এটা না করলেও হয় এখন। উইন্ডোজ ডিফেন্ডার এখন আগের চেয়ে অনেক অনেক স্ট্রং পজিশনে চলে আসছে। তাহলে এটা আমরা স্কিপ করতেছি, নেক্সট পেজে আসি। আর কয়টা পেজ আছে? রেগুলারলি কয়েকটা জিনিস চেক করবেন। প্রথম চেকটা হলো আনইনস্টল এ প্রোগ্রাম, অ্যাড রিমুভ প্রোগ্রামস। আপনি যান অ্যাড রিমুভ, দেখবেন আপনার প্রোগ্রামে কি 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 সফটওয়্যার অ্যাড হয়েছে যেটা নাকি আপনি জানেন না। অ্যাটলিস্ট মাসে অন্তত একবার এইখানে যাবেনি। অ্যাড রিমুভ প্রোগ্রামে যারা দেখবেন যে এখানে কি কি প্রোগ্রাম এখানে আছে, ডেট ওয়াইজও দেখতে পারেন। সর্ট বাই ইনস্টল ডেট দিলে একদম লেটেস্ট যেটা ইনস্টল হয়েছে মাইক্রোসফট এডস। ঠিক আছে, মাইক্রোসফট এডস তো মাইক্রোসফটেরই, এটা আমরা ডিলিট করতে পারি না, আনইনস্টলও করা যায় না, এটা সে ব্লক করে রাখছে মাইক্রোসফট। তো ঠিক আছে, থাকে এটা। মাইক্রোসফট অফিস 365, ঠিক আছে, এটা হোক, কারণ এটা আমাদের সাবস্ক্রিপশনে আছে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আপনি ইনস্টল করছেন অনেক আগে, কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপের লেটেস্ট প্যাচ অথবা লেটেস্ট ভার্সনের যে কপিটা, এটা ইনস্টল হয়েছে ডিসেম্বরের 19 তারিখে। ঠিক আছে, এটা ঠিক আছে। মেইল অ্যান্ড ক্যালেন্ডার, এটাও এটাও অথেন্টিক। এই যে এগুলি সব অথেন্টিক বোঝা যাচ্ছে, কোনটা অথেন্টিক না। আমি তো পিরিয়ডিক্যালি চেক করি। আপনাদের কারো মেশিন যদি দেখাতে চান, দেখাতে পারেন, তাহলে আমি কয়েকটা স্যাম্পল দেখাবো যে এটাকে ডিলিট করেন, এটাকে ইয়া করেন। কেউ শো করবেন? তাহলে আমি কতগুলি স্যাম্পল দেখাই, দেখাতে পারবো যে ইয়া। আমারটা মানে মোটামুটি ক্লিন আছে, আমি রেগুলারলি এগুলি করি। কেউ যদি শো করতে চান। তাহলে আমরা এইভাবে, যদি কেউ শো করতে চান বলেন এখন, মিউটে আছেন অনেকে। তাহলে আমরা এইভাবে আনসোল করে দেখবো। আচ্ছা ভাই, কোনটা কোনটা শো করবো, এই যে আহ, প্রোগ্রাম? মানে স্ক্রিনটা শো করেন আপনার। আচ্ছা, আপনি ইয়ে করেন আমাকে। হ্যাঁ, ওকে, শেয়ার হয়েছে ভাই? হ্যাঁ, গুড। এবার আপনি আমাকে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, হ্যাঁ, ওকে। ইয়া করেন, ওকে। তাহলে আমরা অ্যাড রিমুভে যাওয়ার সময় আমি অ্যাড রিমুভ প্রোগ্রাম দিলাম, ওকে। তারপর এখানে আসলো, এটা উইন্ডোজ 11, তাই না? এখানে প্রোগ্রামগুলি শো করতেছে, এটাকে ফিল্টার বাই, সর্ট বাই, সর্ট বাই ডেট ইনস্টলড দিলে
লেটেস্ট যেটা ইনস্টল হয়েছে, আমি চুজ করলাম ডেট ইনস্টলড। তাহলে লেটেস্ট যেটা ইনস্টল হয়েছে এটা চলে আসলো সামনে। মাইক্রোসফট এডস প্রত্যেকেরই থাকবে, পিরিয়ডিক্যালি ইয়া করে। পাওয়ার অটোমেশন মাইক্রোসফট কর্পোরেশনে এটা এটা লেখাই আছে, ডিজিটাল সার্টিফিকেট আছে মাইক্রোসফট কর্পোরেশনের। তাহলে এটা আমরা ধরতেছি না। স্কাইপ একটা নন সফটওয়্যার, এটা আপনার পরিচিত। হোয়াটসঅ্যাপ, গুগল ক্রোম, এগুলি ইয়া। আপনার বাসায় প্রিন্টার আছে? এইচপি সিস্টেম ইভেন্ট ইউটিলিটি প্রিন্টার আছে, এইচপি প্রিন্টার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আপনি জানেন যে এটা আমার বাসায়, যদি আপনার বাসায় এইচপি প্রিন্টার না থাকতো তাহলে এটাকে ক্লিক করে আনইনস্টল করে ফেলতেন। হ্যাঁ, ফটোস, ক্যালকুলেটর আপনারা তো ক্লিন আছে, লিঙ্ক কোনো দেখতেছি না যে কোনো ভাইরাস। আচ্ছা, এই যে লেজার লাইট, এটা মনে হয় আপনার কোনো কাজের নাকি? না না, জি 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 ভাই, এটা ওই কাজের, ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, ঠিকঠাক, ওকে। তাহলে আমি দেখতেছি না এখনো কোনো উল্টাপাল্টা ইয়ে আছে। উল্টাপাল্টা একটা স্যাম্পল পাইলে ভালো হতো, আচ্ছা ভাই, কিন্তু আমার ল্যাপটপে দেখতেছি না। একটা সমস্যা হচ্ছে। ল্যাপটপটা খুললেই বারবার আপনার আসে যে স্কাইপ ইনস্টল না কি যেন একটা মাইক্রোসফট ডিফেন্ডার থেকে একটা হ্যাঁ, হ্যাঁ, আপনার একটা লোগো আসে নিচে, এবং খুব আমাকে বদার করে ওইটা। ওইটা আমি আহ, হ্যাঁ, আনইনস্টল করার ট্রাই করছিলাম, বাট এইটারই ইয়া ইয়া করবো এখন। এইটারই প্রতিষেধক টিকা এখন দিব এটারে। তাহলে আমরা দেখতে পারি এখানে, আচ্ছা এখানে এইচপির যেহেতু ওনার এইচপি আছে, তাহলে এখানে এইচপি এতগুলি সফটওয়্যার, এটা কাজেই আছে। যদি ধরেন এখানে ব্রাদার কিংবা ক্যানন থাকতো তাহলে এগুলি আমি সব আনইনস্টল করে দিতাম, কারণ হয়তো ক্যানন এক সময় উনি ইউজ করতো, ক্যানন কম্পিউটার প্রিন্টার। হ্যাঁ, এখন আর ইউজ করে না, কিন্তু এই সফটওয়্যারগুলি এখানে আসতেছে এবং আননেসেসারি বিজি রাখতেছে কম্পিউটারকে। আচ্ছা, তাহলে আপনি আবার একটু পরে শেয়ার করেন, আমি আমি এখন আমার ইয়াতে স্ক্রিনটাতে ওকে। আসি। তাহলে আনইনস্টল এরকম প্রোগ্রামগুলিকে ডেট ওয়াইজ আমরা আমরা রীতিমতো চেক করব এবং দেখব যে হ্যাঁ এটা আমার কাজের হলে ঠিক আছে। আর যদি কাজের না হয় তাহলে আমরা এটাকে আনইনস্টল করব। তারপর এটা মোস্ট ইম্পর্টেন্ট এমএস কনফিগ, একটু আগে যেটা আমি শো শো করাইছিলাম এটা। এবার এবার আপনার কম্পিউটারটা আবার শেয়ার করেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, লাইফ সেভার। এইটা দিয়ে আমরা সবসময় চেক করি যে আমার কম্পিউটারে কোনো ভাইরাস আছে কিনা। অ্যাটলিস্ট সপ্তাহে একবার, না হলে অ্যাটলিস্ট মাসে দুইবার, অ্যাটলিস্ট মাস্ট মাসে একবার, মাস্ট। এমএস কনফিগ, এমএস কনফিগ যাওয়ার পরে দেখবেন যে সিস্টেম কনফিগারেশন দেয়া আছে। এর মধ্যে সার্ভিসে ক্লিক করেন। আচ্ছা, এখন আমি অ্যাক্সেস পাবো না আপনার এখানে, কারণ এমএস কনফিগ ইনস্টল হলে আমি মাউস ঘুরাতে পারি না। আচ্ছা, এবার সার্ভিসে ক্লিক করেন। হ্যাঁ, সার্ভিসে ক্লিক করে, এটা খুব ইম্পর্টেন্ট। ও, এটা না করে কিন্তু আগাবেন না। হাইড অল মাইক্রোসফট সার্ভিস, নিচে দেখেন, এটাকে টিক দেন। সবার নিচে হাইড অল মাইক্রোসফট সার্ভিস দেয়া আছে, এটাকে টিক দেন। হ্যাঁ, গুড, ওকে। এখন দেখেন এখানে এতগুলি আপডেট সার্ভিস আছে। এই যে প্রথম উপরে যে সার্ভিসটা আছে, না 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 না, ইয়া ইয়া না, ইয়া কোথাও ক্লিক করেন, আমি বলবো। হ্যাঁ, দেখেন এখানে সার্ভিস, সার্ভিসটার সার্ভিস যেখানে লেখা আছে, সার্ভিস, আম, দেখেন সার্ভিসেসের নিচে সার্ভিস লেখা আছে, হেডার, কলাম হেডার। হ্যাঁ, এটা, হ্যাঁ, এইটার যে জায়গায় শেষ হয়েছে ম্যানুফ্যাকচারিং, এটা ঠিক পাশে মাউসটা নিয়ে একটা বড় করেন, এই কলামটাকে বড় করেন একটু। ম্যানুফ্যাকচারিং আগে, ম্যানুফ্যাকচারিং এর একটু আগে নেন মাউসটাকে। দেখেন, হ্যাঁ, এটাকে কলামটাকে বড় করেন ডান দিকে, ডান দিকে, হ্যাঁ, ওকে, ওকে, গুড, আর না, ওকে। এবার মাউসটা ছেড়ে দেন। এখানে দেখেন, এখানে যত আপডেট সার্ভিস, এইচপির আপডেট সার্ভিস, এই সার্ভিস, এগুলি কম্পিউটারকে অনেক অনেক স্লো করে দেয়। এই সার্ভিসগুলি অনর্থক আপনার মেশিনে রান রান হয়ে আছে। এটা রান না থাকলেও আপনি যখন সফটওয়্যারটা রান করবেন তখন সার্ভিসটা রান হবে। সফটওয়্যার বন্ধ করে দিলে সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। তো এই কারণে আপনি এই উপর থেকে এই অ্যাডোবি অ্যাক্রোবেট আপডেট সার্ভিস এটাকে বন্ধ করে দেন, মানে আনচেক করে দেন। হ্যাঁ, এটা দরকার নাই। সিনাপটিক অডিও সার্ভিস, আচ্ছা এটা থাকে, এটা হয়তো সাউন্ড কার্ডের জন্য। যদি অডিও সার্ভিস থাকে এটা ঠিক আছে। এবার গুগল ক্রোমের যা আছে তিনোটাই বন্ধ করে দেন, থার্ড, ফোর্থ, ফিফথ।
আনচেক করে দেন, হ্যাঁ। এগুলি আপনার কম্পিউটারের র্যাম এবং প্রসেসরকে বিজি রাখে। আচ্ছা, এইচপি যা আছে সব বন্ধ করে দেন। আপনি যখন প্রিন্টার সফটওয়্যারটা রান করবেন তখন এইচপি সার্ভিস অটোমেটিক্যালি ওপেন হবে, এটার জন্য আপনাকে সব সময় কন্টিনিউয়াসলি এই যা আছে সব বন্ধ করে দেন এইচপি। ইন্টেল আর লেখা যেগুলি আছে সব বন্ধ করে দেন, আনচেক করে দেন। নিচে আসেন। এটা করার সময় খুব সাবধান। হাইড অল মাইক্রোসফট সার্ভিস কিন্তু অবশ্যই অন থাকতে হবে, মানে চেক থাকতে হবে। আমরা কোনো মাইক্রোসফট সার্ভিসের কোনো বন্ধ করতেছি না। এই কারণে হাইড করলে এই লিস্ট থেকে হাইড হয়ে যাবে মাইক্রোসফটের সার্ভিসগুলি। আচ্ছা, এক্সটি ইউ ও সিডি ড্রাইভ সার্ভিস, এই সার্ভিসটা ফিশি সার্ভিস। এটা আপনি চিনতেছেন না, তাই না? হ্যাঁ, এই নামে তো কোনো সফটওয়্যার ইনস্টলও করেন নাই আপনি, তাই না? ইয়াতে আছেন, মিউটে আছেন, আনমিউট করে ফেলেন। এই নামে তো কোনো সফটওয়্যার ইউজ করেন নাই আপনি, তাই না? জি তার ভাই। মানে এইটা এটা 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 আপনি আনচেক করে দেন, কোনো সন্দেহ হইলে আনচেক করে দিবেন। রিয়েলটেক এগুলি আনচেক করে দেন। আচ্ছা, রিয়েলটেক অডিও ইউনিভার্সাল বাট এটা, মানে এটা কি হইতে পারে? হোয়াট ইট কুড বি? এটা আমিও বুঝতেছি না, এটা ফিশি। হ্যাঁ, কি ওকে। কি অডিট করবে কিংবা ইয়ে করবে এটা জানো। এন্ড দেন তারপরে এই দুইটাও তো আমি চিনতেছি না। এই যে চিনতেছে না, তাহলে সিনপটিক্স ইনকর্পোরেটেড। আচ্ছা দেখেন, এখানে দুইটা একটা আছে সিনপটিক, পাবলিশারের নাম দেখেন, ম্যানুফ্যাকচারের নামে লাস্টের টু লাইনে দেখেন সিনপটিক্স ইনকর্পোরেটেড, তারপর ফুল স্টপ নাই, তারপর সিনপটিক্স ইনকর্পোরেটেড, এরপর ফুল স্টপ আছে। তার মানে এগুলি ফিশি। এক এক পাবলিশার নামে ইয়া করে একটু নাম চেঞ্জ করে আপনার কম্পিউটার আছে, এই দুইটাকে বন্ধ করে দেন। এমএস কনফিগারে। তাহলে ওকে। এখানে মনে রাখেন সবাই, এটা এটা করার সময় কিন্তু খুব সাবধান, সাবধান এটা করেন যে হাইড রাইট। অল মাইক্রো সার্ভিস অবশ্যই, অবশ্যই, অবশ্যই চেক থাকতে হবে। যদি চেক না করেন তাহলে কিন্তু মাইক্রোসফটের যে কম্পিউটার যা লাগে সার্ভিস এটা কিন্তু ইয়ে হয়ে যাবে। এই কারণে প্রথম দিকে করার সময় আমাদের কাউকে সাথে রাখেন, অথবা আপনি যদি ভিডিওটা ভালো মতো দেখে করেন তাহলে ঠিক আছে। এবার স্টার্ট আপে ক্লিক করেন, উপরে, উপরে 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 স্টার্ট। উপরে, ওকে। হ্যাঁ, ওপেন টাস্ক ম্যানেজার। ওকে, এখানে এটা ম্যাক্সিমাইজ করেন, ম্যাক্সিমাইজ করেন উইন্ডোটা। হ্যাঁ, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এখানে দেখেন হোয়াটসঅ্যাপ। আচ্ছা, স্টার্ট আপ ইম্প্যাক্ট 4 নাম্বার কলামে স্টার্ট আপ ইম্প্যাক্ট লেখা আছে। 4 নাম্বার কলামে, এটা প্রথম কলাম, সেকেন্ড কলাম, দ্বিতীয়, চার ওকে। নম্বর, হ্যাঁ, এখানে ক্লিক করেন স্টার্ট আপ ইম্প্যাক্ট। এটা এইভাবে সর্ট হয়ে যাবে। স্টার্ট আপ ইম্প্যাক্ট এটা মেজার করা হয় নাই যে এটা ইয়া করবে কিনা। তো মাইক্রোসফট টিম এনাবল আছে, এটাকে ডিসেবল করে দেন, এটা এনাবল থাকার দরকার নাই। এটা প্রথমটা, হ্যাঁ, প্রথম। মাইক্রোসফট টিম। ওকে। ক্লিক করেন, ক্লিক করেন এটাকে, হ্যাঁ, ক্লিক করে এটাকে ডিসেবল করেন, রাইট ক্লিক করেন। কিভাবে ডিসেবল ও, করব? ওই যে উপরে ডান দিকে লেখা আছে ডিসেবল, দেখেন উপরে, সবার উপরে ডান দিকে, একদম উপরে ডান দিকে, ওকে। হ্যাঁ, ডিসেবল, রাইট। হ্যাঁ, ক্লিক করেন। তাহলে মাইক্রোসফট ডিসেবল হয়ে গেল, গুড। এবার মোবাইল ডিভাইস, এটাকেও ডিসেবল করে দেন, মোবাইল ডিভাইস দরকার নেই। আপনি কি আইফোন লাগান কম্পিউটার মধ্যে? না, আইফোন না, একটা অ্যান্ড্রয়েড আমি কানেক্ট কানেক্ট, করছিলাম আজকে, কয়েকদিন আগে। আচ্ছা, ওইটা কি লাগবে আবার নাকি? হ্যাঁ, ওইটা আর কি, যে আমি ফটোস টোটোস কিছু আর কি ট্রান্সফার ও, করি। ওকে, ওকে, তাহলে ঠিক আছে, এটা থাক, যদি আপনি চিনেন ঠিক আছে। ওয়ান ড্রাইভ এনাবল, ওয়ান ড্রাইভে কম্পিউটারের মাধ্যমে যান, ওয়ান ড্রাইভে ওয়ান ড্রাইভে অত একটা যাওয়া হয় না জানেন, খুব তাহলে একটা। আপাতত ইয়ার করে রাখেন, কারণ ওয়ান ড্রাইভ এগুলি অনেক জায়গা এবং বিজি রাখবে, ওকে। আপনাকে ডিজলভ করে রাখেন। তারপরে আরটিসি অডিও সার্ভিস 64, এটা দেখেন পাবলিশার নাই, ফিশি, পাবলিশারের নাম নাই, 3 নাম্বারটা। হুম, এটাকে ডিজেবল করছেন, ওকে। তারপরে কি কি হ্যাঁ, আছে এটা ডিজেবল? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি হেলথ সিস্ট্রে, এই যে এটা হলো সবচেয়ে বড় ইয়া ট্রোজান। ও, এটা ধরেন, এই হ্যাঁ, এটা এইটাই ধরেন, আমাকে মনে হয় ঝামেলা হ্যাঁ করতেছে। হ্যাঁ, এটা ডিজেবল করেন। ওকে। তারপর দেন। যেগুলি নাকি চিনবেন না ওগুলি ডিজেবল। স্কাইপ দেখেন, দুইটা আছে স্কাইপ, একটা হলো পাবলিশার নাম আছে স্কাইপ, কিন্তু একটা পাবলিশার নাম নাই, যেটা নাই ওটাকে ডিলিট করে দেন।
আর স্কাইপে আপনি কি কাজ করেন? খুব কম, মানে নাই তাহলে বললেই এটা চলে। স্টার্ট আপের সময়, এটা কম্পিউটার অন করার সময় স্কাইপ আনার দরকার নেই, স্কাইপটাকে উপরের স্কাইপটাকে ডিসেবল করে দেন। তারপর দেখেন কোনগুলি, যেগুলি ডিজেবল আছে ওগুলি দেখার দরকার নাই, যেগুলি এনাবল আছে এইচপি, দেখেন কি আছে। ওকে, না এগুলি, হ্যাঁ এনাবল আছে। এইচপি। এইচপি লঞ্চার এটা থাক, এটা আপনার প্রিন্টারের জন্য কিন্তু লাগবে। হোয়াটসঅ্যাপ তো এনেবল করা উচিত, রাইট? না, হোয়াটসঅ্যাপ তো। হোয়াটসঅ্যাপ এনাবল না। হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে কাজ করবেন। শুরুতেই কেন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে, এইটা ওকে, দরকার নেই। তাহলে কম্পিউটার, তাহলে ডিজেবল। আচ্ছা, তাহলে এবার এটা। স্ট্যাটাসে ক্লিক করেন, স্ট্যাটাসে। তাহলে এনাবল টোটাল আছে আপনার মাত্র দুইটা। এটার জন্য কি কম্পিউটার আপনার স্পিড আপ হবে, হ্যাঁ মানে অবশ্যই, ব্রাউজিং? অবশ্যই স্পিড হবে। এবার ক্রস আউট করেন, এবার ওয়েট করেন, এবার অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন, ওকে, ওয়েট করেন, ওয়েট করেন। হ্যাঁ এখানে দেখেন রিস্টার্ট চাচ্ছে আর এক্সিট উইদাউট রিস্টার্ট। রিস্টার্ট পরেও করতে পারেন, এখনো করতে পারেন, এখন করেন না। কম্পিউটারটা এই কাজটা করার পরে একটা কম্পিউটারটা রিস্টার্ট নেয়। ওকে, গুড। তাহলে এক্সিট দেবো। হ্যাঁ আপনি এক্সিট হয়ে বের হয়ে যান। ওকে। তাহলে আমরা এই এমএস কনফিগে যে কাজটা দেখলাম, এটা মান্থলি অ্যাটলিস্ট একবার তো করতে হবে, 100% করাটা ভালো। সিস্টেম রিস্টোর, এটা লাইফ সেভিং একটা পার্ট। সিস্টেম রিস্টোর জন্য আপনি করতে পারেন সিস্টেম রিস্টোর। আমি রাখলাম সিস্টেম রিস্টোর, ক্রিয়েট এজ রিস্টোর পয়েন্ট। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা মিনিট। সিস্টেম রিস্টোরের মধ্যে আপনি সিস্টেম রিস্টোর বলতে, ধরেন আপনি কম্পিউটার কিনছেন জানুয়ারিতে, এখন ডিসেম্বর মাস, আপনার কম্পিউটারটা নভেম্বরের অথবা ডিসেম্বর ফার্স্ট উইক পর্যন্ত খুব ভালো ছিল। হঠাৎ আজকে 2 দিন হয় কম্পিউটারটা ডিস্টার্ব করতেছে, উল্টাপাল্টা মেসেজ আসতেছে, এরকম আসছে। এখন আপনি লাস্ট নোন গুড কনফিগারেশন যে ডেটে ছিল, এটা যদি আপনার মনে থাকে, হ্যাঁ আমার মনে আছে ডিসেম্বর 10 তারিখে এটা ভালোই ছিল, আমি ওইখানে তখন কাজ করছিলাম, তখন এই প্রবলেমটা ছিল না, এখন আসতেছে। তাহলে আপনি ওই ডেটে কম্পিউটারটাকে নিয়ে যেতে পারেন, নিলে সুবিধা হবে। আপনার কম্পিউটারটা ওই ডেটে যেমন চলছিল এমন ভাবে চলবে। কিন্তু এটার অসুবিধা হইলো, অসুবিধাটা ছোট। যদি আপনার মাই ডকুমেন্টে কোনো ডাটা থাকে, মাই ডকুমেন্টে, তাহলে ধরেন মাই ডকুমেন্টে আপনি আপনি কিছু ফাইল সেভ রাখছেন মাই ডকুমেন্টে, ওইটা চলে যাবে, ডেস্কটপ থেকেও ফাইলগুলি চলে যাবে, যেগুলি নাকি ডিসেম্বর 10-এর পরে রাখছেন। হ্যাঁ, এই হলো প্রবলেম। এই কারণে মাই ডকুমেন্ট আর ডেস্কটপ, এটার মধ্যে এইটা কোনো ভালো কোনো স্টোরেজ না, যেটার মধ্যে নাকি ফোল্ডার না, যেটার মধ্যে আপনার ইম্পর্টেন্ট ডাটা রাখবে। অনেকে আমি দেখছি ডেস্কটপের মধ্যে সেভ করে রাখে সবকিছু। না, এটা ডেস্কটপ যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হুম, তাহলে সিস্টেম রিস্টোরের মাধ্যমে আগের ডেস্কটপের যে ফাইল আছে ওগুলি চলে আসবে 10 তারিখের, জানুয়ারি ডিসেম্বর 10 তারিখের, এবং মাই ডকুমেন্টের ফাইলগুলো চলে আসবে। সিস্টেম রিস্টোর করার জন্য এখানে ক্লিক করতে পারেন সিস্টেম রিস্টোর, তখন আপনাকে দেখাবে যে কোন তারিখে আপনি রিস্টোর করতে চান। এখন সে এখানে রিস্টোর করে রাখছে ডিসেম্বর 18 তারিখের, এই তারিখে একটা রিস্টোর পয়েন্ট সে সেট করে রাখছে। এখন আমার কম্পিউটার যদি এখন আজকে হলো ডিসেম্বর 21, সো 21 তারিখ, আমার জানা মতে 19 তারিখে আমি কাজ করছি ভালো, তার মানে 18 তারিখে আমি ব্যাক করলে আমার কম্পিউটার ভালো চলবে। তাহলে আমি নেক্সট দিলে সে চলে যাবে সিস্টেম রিস্টোর পয়েন্টে, রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে চলে যাবে 18 তারিখে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা, সিস্টেম রিস্টোর। কারো যদি সিস্টেম রিস্টোর
অফ থাকে, তাহলে অফ থাকলে বুঝবেন কিভাবে? এখানে কনফিগার দেন, কনফিগার দেন টার্ন অন সিস্টেম রিস্টোর প্রোটেকশন। আর যদি অফ করতে চান, ডিসেবল সিস্টেম রিস্টোর। সিস্টেম রিস্টোরের জন্য ম্যাক্স ইউজ আমি করে রাখছি 100 জিবি। এই কারণে একটু বড় সাইজের হার্ড ড্রাইভ হলে, 500 জিবি হার্ড ড্রাইভ হলে ওখানে 100 জিবি রেখে দেন সিস্টেম রিস্টোর পয়েন্টের জন্য, তাহলে সে অটোমেটিক সিস্টেমগুলিকে রিস্টোর করতে থাকবে। অ্যাপ্লাই দেন। ওকে। আর আপনি ধরেন আজকে আমার কম্পিউটারটা খুব ভালো চলতেছে, সামনে আমি আগামী 2-3 দিন আমি কম্পিউটারের মধ্যে অনেক কিছু ইনস্টল করব, এবং এটা রেজাল্ট ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। তখন আমি কি করব? তখন আমি আজকে একটা সিস্টেম রিস্টোর ক্রিয়েট করে ফেলবো, নাম দিব গুড টাইম, গুড কনফিগারেশন স্টেট, হ্যাঁ, বিফোর বিফোর দ্যাট ইভেন্ট। ওই ইভেন্টের নাম দিয়ে দিবেন আর কি, যাতে বুঝেন যে এটা, এটা দিয়ে যদি ক্রিয়েট করেন, তাহলে আজকের একটা স্ন্যাপশট নিয়ে নিবে, পিকচার তুলে ফেলবে কম্পিউটারের। এরপর 2 দিন পরে দেখলেন যে না, আসলে ইনস্টল করে তো ভালো হয় নাই, এটা স্লো হয়ে গেছে। তাহলে আমি আবার আগের ইয়াতে যাব, তখন আবার সিস্টেম রিস্টোর পয়েন্টে যা সিস্টেম রিস্টোর, তখন ওই যে গতকালকের 2 দিন আগের যেটা আছে, এই পয়েন্টে যে লেখাও আছে এখানে নাম, গুড পয়েন্ট, গুড টাইম অথবা গুড ইভেন্ট, বিফোর দ্যাট ইভেন্ট, এগুলো লেখা আছে, ওটা চুজ করে আপনি নেক্সট নেক্সট দিয়ে এটাকে আবার রিস্টোর করতে পারবেন, আগের পজিশনে চলে যেতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা ট্রাই করেন, সাপোর্টকে নিয়ে এটা ট্রাই করেন অলওয়েজ। প্রথম প্রথম নিজেরা ট্রাই করেন না, সাপোর্টকে নিয়ে ট্রাই করেন। প্রিভিয়াস ভার্সন, এটা লাইফ সেভার। প্রিভিয়াস ভার্সন, ধরেন আমার এখানে টেস্ট, আমার এখানে কিছু ফাইল আছে, এবং এই ফাইলে মাই ডাউনলোড ফাইল আছে এখানে। মনে করেন এই ফাইলটা, এটার আমি যদি রাইট ক্লিক করি এই ফোল্ডারের, ধরেন এটার মধ্যে আরো কয়েকটা ফাইল ছিল, ওইটা আমি আমি উম, আচ্ছা, এটা কিভাবে কাজ করে আমি বলি। ধরুন ওল্ড ফাইলে আমার একটা ফাইল ছিল, একটা এক্সেল ফাইল ছিল এখানে, এখন এটা দেখতেছি না, যে কেউ ডিলিট করে ফেলছে, হয়তো আমিই করছি মনে নাই এখন আমার, অথবা অন্য কেউ করতে পারে। এক্সেল ফাইলটা আমার খুব জরুরি, তাহলে কি করব? ওল্ড ফাইলের মধ্যে, ওল্ড ফাইলে রাইট ক্লিক করব, করে প্রপার্টিজ, প্রপার্টিসে ক্লিক করে প্রিভিয়াস ভার্সনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব যে এখানে ডেট মডিফাইড, এখানে অনেকগুলি ভার্সন, ধরেন আজকে হলো 21 তারিখ, আমার 20 তারিখের ভার্সন, 25 তারিখের ভার্সন একটা আছে, 5 তারিখের ভার্সন আছে, নভেম্বরের 20 তারিখ, অক্টোবরের 30 তারিখ, এরকম ভার্সনগুলি সেভ হইতে থাকে। এবার আমি যদি মনে করি যে না, দেখি তো ডিসেম্বরের 10 তারিখের যে ভার্সনটা আছে, এটার মধ্যে ওই এক্সেল ফাইলটা আছে কিনা, যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এটা ওই তখনকার ডিসেম্বরের 10-এর যে ফোল্ডারটা, এটা ওপেন হবে এবং আমাকে দেখাবে এক্সেল ফাইল যদি এখানে থাকে, তাহলে আমি ওখান থেকে কপি করে আমি আবার এখানে পেস্ট করে দিতে পারি। খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। এটা আমার মেশিনে প্রিভিয়াস ভার্সনটা লোড নাই, এটা সাপোর্টের সাথে ইয়া করেন, যোগাযোগ করেন, আপনাদের মেশিনও এটা ইয়া করে দেন, লোড করে দেন। আমার হার্ড ড্রাইভে মনে হয় জায়গা কমে, এই কারণে সে এই সাপোর্টটা দিতেছে না, প্রিভিয়াস ভার্সন। প্রিভিয়াস ভার্সনটা কিভাবে ইয়া করতে হয়, প্রিভিয়াস ভার্সনটা সেট করতে হয়, এটা সিস্টেম রিস্টোর থেকেই। এখানে সিস্টেম রিস্টোরে একটু বেশি পরিমাণে জায়গা দিয়ে দিলে, ধরেন 200 জিবি জায়গা দিয়ে দেন, প্রিভিয়াস ভার্সনে অনেক জায়গা নেয়, হার্ড ডিস্কের থেকে অনেক স্পেস নিবে আপনার,
তো এই কারণে 200 জিবি, 100 জিবির মোর দেন অ্যারাউন্ড 200 জিবি দিলে সে প্রিভিয়াস ভার্সন রাখার জন্য সে চেষ্টা করে উইন্ডোজ। কারণ আপনি এখানে মনে করেন 50 গিগাবাইট ফাইল আছে, এই সবগুলির ব্যাকআপ রাখবে প্রিভিয়াস ভার্সনে, তার মানে কত সাইজের ইয়া হার্ড ড্রাইভ লাগবে, বড় হার্ড ড্রাইভ লাগবে এটা প্রিভিয়াস ভার্সন লোড করতে, অ্যাক্টিভেট করতে প্রিভিয়াস ভার্সন। এটা সাপোর্টের সাথে ট্রাই করেন, সিস্টেম রিস্টোর এবং প্রিভিয়াস ভার্সন সাপোর্টের সাথে ট্রাই করেন। নিজে নিজেরা করে না প্রথমবার, একবার সাপোর্টে করার পরে তারপরে নিজেরা করবেন। লিনাক্সের কমান্ড আমরা তো ডস কমান্ড দেখাইছিলাম কতগুলি, ডস কমান্ড, এটা লিনাক্সের কমান্ডটা এটা এখন এটার সাথে আসবে না, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা আমরা যখন ইয়েতে চলে যাব কোর কোর্সে, তখন এটা লিনাক্সের কমান্ডটা এখানে আসবে 14.5। এর বাইরে আপনাদের কারো কোনো ইনফরমেশন আছে কিনা আপনার কম্পিউটার রিলেটেড, অথবা যে কোনো রিলেটেড কোনো কোশ্চেন কিংবা কোনো টপিক আছে কিনা, এটার জন্য এই স্লাইডটা তৈরি করা। এখন আপনারা বলতে পারেন যে কেউ কোনো একটা টপিক, অথবা আপনার কম্পিউটার ট্রাবল শুটিং এর কোনো ইস্যু, কোশ্চেন অ্যান্সার সেশন, এটা লাস্ট স্লাইড। এই টপিক আর কোশ্চেন অ্যান্সার এর দুটাই হবে। ভাই একটা কোশ্চেন ছিল, আমাদের ডেটা অ্যানালাইটিক্স এর ক্লাস কি আপনি নিবেন নাকি অন্য কেউ? হ্যাঁ আমি। ও আচ্ছা আচ্ছা। সব ক্লাসেরই স্টার্টিংটা আমি করব, শেষের দিকে কিছু ক্লাস কোনো টপিকের উপর কোনো ক্লাস অন্যরা নেবে, অন্য ও কোনো এক্সপার্ট যারা নাকি 15-20 ইয়ার্স ডাটা অ্যানালিটিক্সে আছে ওরা নেবে। আচ্ছা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সিস্টেম রিস্টোর কেউ একজন ট্রাই করে দেখেন তো, না প্রিভিয়াস ভার্সন কেউ একজন ট্রাই করে দেখেন তো আপনার মেশিনে এরকম ভাবে এটা আসে কিনা। যেমন আমি দেখাইতেছি, আপনি যে কোনো একটা ফোল্ডারে রাইট ক্লিক করেন, করে করে প্রপার্টি, প্রপার্টির মধ্যে দেখেন প্রিভিয়াস ভার্সন, এখানে কোনো কোনো লেখা আছে কিনা, এখানে নেম, এটা যদি থাকে তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখেন আছে কিনা। কেউ কি পান প্রিভিয়াস ভার্সন এখানে, নেম, ডেট অফ বার্থ এটা? না ভাই, কিছু তো আসে না। কিছু জানে না, আচ্ছা তাহলে প্রিভিয়াস ভার্সনটা লোড নাই। এটা লোড করার সিস্টেম আছে, যাদের হার্ড ড্রাইভ একটু বড়, মানে 500 জিবির উপরে, অথবা 500 জিবি, তারা এটা মনে হয় ভালো করতে পারবেন। অথবা হার্ড ড্রাইভে ডাটা কম, 100 জিবি হার্ড ড্রাইভ হলেও হবে। হার্ড ড্রাইভে ডাটা ইনফরমেশন ধরেন 10 জিবি, তাহলে এটার প্রিভিয়াস ভার্সন যা করা যেতে পারে, কারণ 10 জিবির ডাবল ট্রিপল, মানে 4-5টা ভার্সন রাখা যেতে পারে। হ্যাঁ, কারণ 10 জিবির একটা ভার্সনের সাইজ 10 জিবি হবে, সেকেন্ড ভার্সনের 5 জিবি, থার্ড ভার্সনের 2 জিবি, এমন করে 10-15টা ভার্সন। যেহেতু আপনার 100 জিবি স্পেস আছে, তাহলে এটা 100 জিবির মধ্যে হবে। মানে এটা হার্ড ড্রাইভের
সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে আপনার এমটি স্পেস আর ইয়া ইয়া স্পেস কতটুকু আছে। যেমন ধরেন এখানে এটা আপনার হার্ড ড্রাইভ, এবং এটার এইটুকু আপনার ডাটা ফিল আছে, হ্যাঁ, আর বাকিটা খালি। এখন আপনি যদি প্রিভিয়াস ভার্সন করেন, তাহলে সে কি করবে, এইটুকুর একটা ব্যাকআপ নিবে এইখানে, এইখানে, মানে মাল্টিপল ব্যাকআপ নেবে, তাই না? দুইটা তিনটা ব্যাকআপ সে নিতে পারে। তাহলে সে বলতে পারে যে হ্যাঁ আমার এখানে প্রিভিয়াস ভার্সন করা যাচ্ছে। এটা 100 জিবির জন্য। আর ধরেন আপনার এখানে হার্ড ড্রাইভের সাইজ হলো 500 জিবি, 500 জিবি, কিন্তু আপনার ডাটা আছে প্রায় একদম মানে উম, এই পরিমাণ ডাটা ফাইলের মধ্যে। এখন সে প্রিভিয়াস ভার্সন চাইলেও সে করতে পারবে না। কেন? কারণ এই একটা ডাটার ব্যাকআপ সে রাখার মতো জায়গা তো তার নাই। আপনার আছে এটুকু, এটা কখনোই এটার মধ্যে অ্যাড হবে না। তাহলে একটা সিঙ্গেল প্রিভিয়াস ভার্সনই রাখতে পারতেছে না। তাহলে এটা নির্ভর করে হার্ড ড্রাইভ বড় কিংবা ছোটর জন্য না, নির্ভর করে আপনার প্রাইমারি ডাটাটা কতটুকু বড়। এটা হচ্ছে প্রাইমারি ডাটাটা, এটা প্রাইমারি ডাটা, এটার প্রাইমারি ডাটা যেমন একটু ছোট, হ্যাঁ, পুরা এটার মধ্যে দুই তিনটা ফোল্ড করলেও, দুই তিন টাইমস করলেও এটা শেষ হবে না জায়গা, এমন জায়গা আছে ফাঁকা জায়গা। কিন্তু এটা দেওয়া সম্ভব না, এই হার্ড ড্রাইভে সম্ভব না প্রিভিয়াস ভার্সন। এটাই বোঝা যাচ্ছে। ওকে। আচ্ছা, নেক্সট ইয়াতে ক্লাস নাই, উইকে কোনো ক্লাস নাই, ক্লাস নেক্সট ক্লাসটা অফ, এবং পরের ক্লাস থেকে আমরা মেইন কোর্সের ওরিয়েন্টেশন শুরু হয়ে যাবে। আর এই সপ্তাহের কাজ হলো, যারা যারা একাডেমিকে আছেন ওনারা সাবানার সাথে কন্ট্যাক্ট করবেন আজকে রাতে কিংবা কালকে সকালে। কালকে সকালেই করেন, অথবা আজকে রাতেও করতে পারেন, আজকে রাতেই করেন, রাইট? আজকে রাতে কিংবা কালকে রাতে করেন। এটা করে সাবানার সাথে কনফার্ম করেন যে তার আপনাদের স্ট্যাটাসটা কি কোর্সের ওরিয়েন্টেশন, এটা যাতে শেষ হয়ে যায়। কারণ সামনে কোর্স নেওয়া যাবে না ওরিয়েন্টেশন শেষ না করলে। ওই ভিডিওটা এটা আপনারা দেখলে সুবিধা হবে আপনাদের জন্য, কারণ এটা অনেক ইনফরমেশন আছে ভিতরে। ওকে, তাহলে ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। আসসালামু আলাইকুম বেলাল ভাই। সমঝি বলেন। ভাইয়া ওই যে আন্ডার গ্রাজুয়েটের ওইটা তো ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ। মাস্টার্স এটা আমি এনরোল করছি আজকে ওকে, সকালে। গুড গুড। তো এরপরে আমি ওই ওরিয়েন্টেশন যেটা সেটা করতে হবে, হুম, তাই না? ওরিয়েন্টেশনটা করতে হবে, হ্যাঁ, রাইট। আপনি আপনি আজকে রাতে সাবানের সাথে বসে, অথবা কালকে সকালে। কালকে সকালে বসতে পারেন, তবে আজকে রাতে মানে যত আচ্ছা রাতে ঠিক হোক, আছে ভাইয়া, রাতে হুম হোক হুম হুম সাবানের সাথে হুম। তো সমস্যা নেই, ওটা তো দিন হবে রাইট। তখন। হুম হুম, হ্যাঁ, ঠিক আছে। একশো এক সময় নক দিন, 15 মিনিটের জন্য হইলো বসে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর ওই যে আমি পে করে দিছি, যে পেমেন্ট একটা করতে হয়, তো মাস্টার্স এর জন্য যেটা ওকে, $60। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হুম, okay. ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমি তাহলে রেকর্ড অফ করি।